হচ্ছে না রে। এই দাঁড়া, হ্যাঁ, উপরে বিপি পেজে দেখাচ্ছে ভাই। লাইভ হচ্ছে না। হ্যাঁ, বিপি পেজে লাইভ হচ্ছে না, দাঁড়াও। হ্যাঁ, কন্টেন্ট। একটা লাইভ চলতে, ওটা অফ করে দেওয়া যাবে না? ইয়েস, শুরু হয়েছে। হ্যালো 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 এভরিওয়ান, কি লাইভ দেখা অবস্থা যাচ্ছে সবার? মনে কেমন হচ্ছে। আছেন আপনারা? সো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে একটা স্পেশাল লাইভ সেগমেন্টে চলে আসছি। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি just ঠিকঠাক করতেছি, তোমরা কন্টিনিউ করো। আচ্ছা। সো যারা একটু লাইভে অ্যাড হইছো তারা একটু বলে দাও যে আমাদের কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমাদের ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা আস্তে আস্তে ভাবে তোমাদের সামনে, যেহেতু তোমাদের অ্যাডমিশন এক্সাম চলতেছে, তো আমরা খুব একটা ভাই সাউন্ডটা আপনার একটু হারিয়ে গেছে। আচ্ছা। আহ, হ্যাঁ, তো যেহেতু তোমাদের আসলে অ্যাডমিশন এক্সাম চলতেছে, অ্যাডমিশন টাইম চলে, সো আমরা তোমাদের কাছে খুব একটা সময় নিব না। কারণ তোমাদের একদম কম্প্যাক্ট কিছু গাইডলাইন দিয়ে যাব, যেগুলা তোমার আসন্ন অ্যাডমিশনের যে রিটেন পরীক্ষাগুলো আছে বিভিন্ন জায়গায়। সেটা ইঞ্জিনিয়ারিং যদিও মেইন ফোকাস, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং হিসেবে অ্যানাউন্স করেছি, কিন্তু অনেকেই তোমরা বলেছো ঢাকা ভার্সিটির জন্য কিছু একটা বলতে। তো আমরা হয়তো কিছুটা টাস্ক দিব, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি, আর ম্যাথেও একটা টাস্ক দিব। ম্যাথের জন্য একজন আছে আমাদের সাথে, একটু পরে আমরা অ্যাড করব। তো আহ, আমরা আসলে আজকে যে জন্য একত্রিত হয়েছি, মেইন কথা হচ্ছে তোমরা আহ, আমাদের বিভিন্ন জনের কাছে হয়তো বিভিন্ন জায়গায় পড়াশোনা করো, আইদার সেটা হোক বিভিন্ন ব্যাচে হোক, প্রাইভেট ব্যাচে হোক, অথবা আমাদের বিভিন্ন চ্যানেলে তোমরা অনেক পড়াশোনা করেছো, অনেক ক্লাস করেছো, অনেক আহ, হয়তো আমাদের অবদান টুকটাক হয়তো তোমাদের লাইফে একটু হলেও আছে, এই কারণে হয়তো তোমরা লাইফটা দেখতেছো আর কি। সো এখন আমরা যে ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি, একদম কম্প্যাক্ট ভাবে আমরা অন্য দিকে যাবই না, এমসিকিউর দিকে কথা বলবো না আজকে। এমসিকিউর দিকে দরকার হলে আমরা অন্যদিন কথা বলবো রিটেনের জন্য। আমি আসলে আমাদের মধ্যে যে মোস্ট জুনিয়র রাতুল, আহ, সে মোস্ট জুনিয়র, আমার চেয়েও পরে হচ্ছে বইটা জয়েন করেছে, তো তার মানে তার এক্সপিরিয়েন্সটা, অ্যাডমিশনের এক্সপিরিয়েন্সটা বেশ টাটকা। তো আমি রাতুলের কাছে এক এক শুনে আসবো যে রাতুল, অ্যাডমিশনটা তুমি কি, অ্যাডমিশনের রিটেনটা তুমি কিভাবে অ্যাপ্রোচ করছিলে, অ্যান্ড তোমাকে কিভাবে এই জিনিসটা সাকসেস এনে দিছে রাতুল? হ্যাঁ ভাই, আপনার সময় আর আমার সময় 15-16 সালে তো বুয়েটের রিটেন আসতো 3 ঘন্টায় 600 মার্কের। তো আমাদের হুম। সময় যে বিষয়টা ছিল ভাই, 3 ঘন্টা 180 মিনিট কনসেন্ট্রেশন ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। দেখা যেত মানুষজন 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট পর অর্ধেক মানুষ হতাশ হয়ে যেত। যারা লাস্ট পর্যন্ত লেগে থাকতো তারাই ভালো করে ফেলতো। তো 20 সালে যখন প্রথম প্রিলি আর রিটেন এই দুইটা ফেজে ভাগ করলো, তো 20, 21, 22, 23 4 বছর পরীক্ষা হলো যেই প্যাটার্নে, মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্ন একই রকম। তো এখন আসলে আমাদের থেকে এই 20, 21, 22, 23 এই প্যাটার্নেই আসলে 24-এরও হয়তো অ্যাডমিশন টেস্ট হবে, 25, 26 এই প্যাটার্নেই যাবে। তো এখন যখন সময়টা একটু কমিয়ে দিল, এখন দেখা গেল যে মার্কের যে পার্সেন্টেজটা ভাই রিটেনের জন্য, পার্সেন্টেজটা সামান্য একটু হাই হয়ে গেছে। আমাদের হ্যাঁ। সময় দেখা যাচ্ছিল যে 600-র মধ্যে 200 পেলে মানে আসলে ফেল মার্ক, হ্যাঁ। হুম। পেলেও হয়তো বুয়েটে চান্স হতো। কিন্তু এখন দেখা যায় যে 400-র মধ্যে 200 পেলে হয়তো বুয়েটে চান্স হয় না, 210-15 পাইলে চান্স হয়। হুম। মানে যেটা আমাদের আগে সময় একটা মিথ 33 ছিল, এটা মিথ পার্সেন্টে কিনা ছিল। জানি না রাতুল, এখানে একটু আমি অ্যাড করি পয়েন্টটাতে, একটু বলে নেই কারণ আমার মনে থাকবে না। আমাদের সময় একটা হ্যাঁ মিথ হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ এরকম যে তোমার যদি বুয়েটে চান্স হইতে হয় তাহলে তোমার তখন রিটেন ছিল শুধু যে 50% পাইলেই হবে, 50% অ্যান্সার করলেই হবে। সো আমি নিজেও যখন পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার মনের মধ্যে ছিল একটা ক্যালকুলেশন চলতেছিল যে আচ্ছা, আমি আউট অফ 60 কোয়েশ্চেন্স 30টা প্রশ্ন ঠিকঠাক করছে কিনা। আর 30টা যখন আমি উতরাই গেছি, তখন মনের মধ্যে না অটোমেটিক একটা কনফিডেন্স না চলে আসছিল যে আচ্ছা, হইছে, মানে এখন হয়তো হয়ে যাবে, এখন আরেকটু নিশ্চিন্তে আমি পরীক্ষা দিতে পারি। রাতুল, বলতে থাকো। হ্যাঁ। তো এখন এই মানে কোয়েশ্চেন নাম্বারটা যখন কমিয়ে দিয়েছে, 40 করে ফেলেছে, এই কোয়েশ্চেন নাম্বারটা 40 করে দেওয়াতে একটু এই 50%-এর কথাটা এখন আর প্রযোজ্য হয় না। হুম। এখন এই জায়গায় একটু ভালোই মারপ্যাচ চলে আসে। আর আগে আমাদের সময় আমি দেখেছি 15-16 সালের দিকে, আপনি হয়তো খেয়াল করবেন, অনেক হুম। স্টুডেন্ট দেখেছি যারা হয়তো, অনেকে কেমিস্ট্রি পড়ে নাই,
শুধু হুম ফিজিক্স ম্যাথ দিয়ে কাভার করে গেছে। কারণ 40টা কোশ্চেন, তো 20 20 40টা কোশ্চেন ছিল। কিন্তু এখন যখন কোশ্চেন সংখ্যাটা কমে এসছে, 13 13 14, এখন কিন্তু ভাই ধরেন আমি কেমিস্ট্রি বাদ দিয়ে দিলাম, আমি শুধু হুম ম্যাথ বাদ দিয়ে দিলাম, আমি ফিজিক্স বাদ দিয়ে দিলাম, এখন চান্স পাওয়াটা অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে যদি আমি একটা জিনিস বাদ দিয়ে দিই। এটা আমাদের সময় ছিল না আর কি। তো এখনকার ট্রেন্ডটাতে এরকম আছে। আর আগে যে 3 ঘন্টা মানুষ কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতো না, এইখানে আসলে 1 ঘন্টা 20 মিনিট সবাই কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে। এই জায়গাতে আসলে আমাদের সময়ের তুলনায় এখন অ্যাডমিশন লেভেলে একটু বেশ ভালোই চ্যালেঞ্জ এসছে আর কি। আর আমাদের সময় আলটিমেটলি দেখা যেত যে বুয়েট 10,000 মানুষকে পরীক্ষা দিতে দিত। এবারও বুয়েট দেখলাম রিটেনের জন্য সিলেক্ট করেছে প্রায় 7,500 না 600 মানুষকে। সো মানুষের সংখ্যা কিন্তু কাছাকাছি, কিন্তু আমাদের এই 10,000 জনের মধ্যে দেখা যাচ্ছিল যে বোর্ডের রেজাল্টের জন্য 4,000 আন্দাগান্দা মানুষজন থাকতো। এখন এই আন্দাগান্দা মানুষের সংখ্যাটাও রিলেটিভলি কমে গেছে, কারণ আন্দাজ। প্রিলিতে তো হ্যাঁ। আলটিমেটলি বুয়েট একটু বেছেই নিচ্ছে। তো এই জায়গায় হুম একটু কম্পারেটিভলি চেঞ্জ হয়েছে। তবে এখন আসলে ওই একটা সাবজেক্ট বাদ দিয়ে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই, 3টা সাবজেক্টের একটা ভালো কম্বিনেশন লাগবে। এবং হুম বুয়েটের একটা জিনিস আমি খেয়াল করেছি বিগত বছরগুলোতেই, যেই কোশ্চেন গুলাতে হয়তো একটু ট্রিক্স বেশি থাকে, যেই কোশ্চেন গুলাতে হয়তো মানুষজন একটু মারামারি করে, যে কোশ্চেনটা এখানে সলভ ঠিক এখানে সলভ ভুল, এই টাইপের কোশ্চেন বুয়েট দিতে খুব পছন্দ করে। যে হ্যাঁ এইখানে কোশ্চেনটা খুব কমন, মানে এর জন্য একবারে মানে খুব কঠিন লেভেলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। খুব কমন কোশ্চেন, যেমন রিসেন্ট ইয়ারে ছিল কার্বন ডেটিং, এরকম। হুম তার আগে একবার ছিল একটা চলতটিতে সার্কিটের মধ্যে ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছে। কেমিস্ট্রিতে দেখলাম এর আগের আগের বার মনে হয় একটা কাঠের মধ্যে সালফিউরিক অ্যাসিড ঢাললে কি হবে, এরকম টাইপের। সৈকত ভাই ভালো বলতে পারবে। তো এখন বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে তাও মানুষজন ফিজিক্স পারে, মানে কনফিডেন্টলি সে ভুল করে আসলেও পারে, কনফিডেন্টলি হ্যাঁ। ভুল করে আসে ফিজিক্স, দারুণ ভাবে ভুল করে আসে, মানে যেটা আসলে মানে তাকে সঠিক সলটা দিলেও সে বিশ্বাস করতে পারে না যে সে আসলে মারাটা খেয়ে ফেলেছে, কিন্তু সে করে আসে। কেমিস্ট্রিতে মাঝে মধ্যে কিছু সে ধরতে পারে না। আর বর্তমানে যেই ট্রেন্ডটা দাঁড়িয়েছে, ম্যাথ কোশ্চেনটা একটু কঠিন হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ তো ম্যাথে আসলে ম্যাক্সিমামই একটু আটকায় থাকছে। তো আসলে বর্তমান চান্সের জন্য মনে হচ্ছে সেই দিক দিয়ে ফিজিক্স কেমিস্ট্রির ভূমিকাটা একটু বেশি। হুম কারণ ম্যাথে আমি দেখছি যে সারাদিন ম্যাথ করে ওইও পরীক্ষার হল থেকে বার হয়, মানে প্রিলির অভিজ্ঞতা এটা, আমি তো প্রিলিতে ছিলাম, প্রত্যেকটা শিফটে ছিলাম। কারণ হুম এতজন ছাত্রছাত্রী আমার সাথে গেল, আমি না গেলে ওরা কনফিডেন্স পাচ্ছিল না। তো সবাই বলে ভাই ম্যাথ লেন্দি, ম্যাথ লেন্দি, ম্যাথে টাইম পাচ্ছি না। তো এই জায়গাটাতেই মনে হচ্ছে এখন এবার একটু স্ট্র্যাটেজিক্যালি, তো এখন ম্যাথ সহজও হতে পারে, বাট বিগত 4 বছর যেটা বলছে যে ম্যাথ গুলাই একটু বেশি আটকায়। তো হুম। এখানে ফিজিক্সের আর কেমিস্ট্রির যে 26টা কোশ্চেন, এইগুলার একটু রোলটা বেশি আর কি। তো এই আর কি আমার কথা এটাই। এখন ভাই আপনি আচ্ছা। শুরু করেন, তো তারপরে আমরা ওকে। পেন্ডুলামের মতো দুলতে দুলতে স্টুডেন্ট। রাতুল হচ্ছে কথা বললো, পেন্ডুলামের মতো দুলতে দুলতে ভালোই লাগলো দেখতে। তো এখন আমি হচ্ছে মোস্ট সিনিয়র আমাদের মধ্যে, সৈকত আব্দুল্লাহ ভাইয়া অনেক বুয়েটিয়ান করার কারিগর, মানে আমাদের মধ্যে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স উনার। ইভেন মানে বলবো যে সবচেয়ে বেশি বুয়েটিয়ান, আমাদের চেয়ে অনেক বেশি বুয়েটিয়ান উনি তৈরি করেছেন। আমাদের ক্লাস নিছিল 12 ঘন্টা। হ্যাঁ, এখন ওগুলো অভিযোগ না দাও যে 12 ঘন্টার ক্লাস আপনি কেন নিলেন। তো এখন ভাইয়ার কাছে একটু শুনি, ভাইয়া ওভারঅল স্টুডেন্টদের জন্য যা যা বলতে আচ্ছা, ওকে। চাচ্ছেন। সো যেটা হয় যে তোমার মানে এখন তো মানে বুয়েটে যে স্ট্যান্ডার্ড বা যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, তো আমাদের হুম কেমিস্ট্রি থেকে হচ্ছে 13টা কোশ্চেন আসে। তো এই 13টা কোশ্চেনের মধ্যে মানে যেটা হয় ইউজুয়ালি স্টুডেন্টরা, মানে আমি একদম টু দা পয়েন্ট কথা বলি আর কি, যে স্টুডেন্টদের জন্য আসলে রিটেনের গাইডলাইন। তো আসলে কেমিস্ট্রি একটা গাইডলাইন দিই আমি, কারণ রাতুল অনেক কথা অলরেডি বলে ফেলছে ওভারঅল হুম সিনারিও নিয়ে। তো আমি মনে হয় একদম টু দা পয়েন্টে যদি কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলি তোমাদেরকে, দেখো কেমিস্ট্রিতে তোমার যে 13টা কোশ্চেন আসবে, এই 13টা কোশ্চেনের মধ্যে তুমি ধরে নাও যে তোমার 3টা কোশ্চেন, এমন 3টা কোশ্চেন আসবে যে 3টা কোশ্চেন তুমি পারবা না। তুমি ধরে নাও যে তুমি 3টা কোশ্চেন পারবা না। এখন তাহলে বাকি যে তোমার 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেন তুমি যদি পারো, তোমার কিন্তু কেমিস্ট্রি থেকে যতটুকু অ্যান্সার করা দরকার তুমি ততটুকু করে ফেলছো, মানে তোমার স্যাটিসফাই থাকা উচিত যে বাকি 10টা কোশ্চেন, এবং তোমার এতে চান্স হয়ে যাবে। তুমি যদি একইভাবে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রেও তুমি যদি 10টা 10টা করে কনফার্ম করে আসতে পারো, তোমার খুব ভালো পজিশনে চান্স হয়ে যাবে। ওকে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এটা, যে কেমিস্ট্রিতে যদি তোমাকে বললাম তুমি 3টা কোশ্চেন ধরো তুমি পারলা না,
তুমি কি জানো এই তিনটা কোশ্চেন আসলে খুব বেশি মানুষ পারবে না। হুম। কেমিস্ট্রিতে যে কোশ্চেনটা কঠিন করে ওটা সবার জন্য কঠিন, ওটা সবার জন্য কঠিন। সো তোমার টার্গেট থাকবে কেমিস্ট্রি থেকে যেই জিনিসগুলো তোমার পারা জিনিস, সেগুলো যেন তোমার ভুল না হয়, একদম তুমি যেন ওই জিনিসগুলো ঠিকঠাক ভাবে উত্তর করে আসতে পারো। হ্যাঁ। এখন কেমিস্ট্রির একটা ব্যাপার তুমি যদি খেয়াল করো, রিসেন্ট ট্রেন্ডে যেটা হয়েছে যে 13টা কোশ্চেনের মধ্যে তুমি দেখবা তোমার ম্যাথ আসছে 5টা। ঠিক আছে, 5টার মতো তোমার ম্যাথ আসবে, 5টা ম্যাক্সিমাম 6টা ম্যাথ আসবে। বাকিগুলা কিন্তু তোমার থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। হ্যাঁ। এর মধ্যে অর্গানিক কেমিস্ট্রি থেকে হয়তো 2টা বা 3টা কোশ্চেন দিবে। বাকি অন্যান্য জিনিস, অন্যান্য জায়গা থেকে, অন্যান্য অধ্যায় থেকে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন দিবে। তুমি ঘাবড়েও না, তোমার যে ম্যাথ গুলো আসবে এই ম্যাথ গুলোকে তুমি কনফার্ম করার চেষ্টা করো, কারণ রিটেনে যে ম্যাথ গুলো আসবে কেমিস্ট্রি থেকে খুবই সহজ সহজ ম্যাথ আসবে। মানে এটার জন্য এমন না যে তোমার খুব বেশি কঠিন ম্যাথ আসতেছে, না, সেটা আসবে না, সেটা আসবে না, খুবই সহজ ম্যাথ আসবে। সো তুমি এই জায়গাতে তোমাকে ফোকাস করতে হবে যে আমার যে 5টা ম্যাথ আসতেছে বা 4টা ম্যাথ আসতেছে, যেটাই আসতেছে ম্যাথটাকে তোমাকে কনফার্ম করে ফেলতে হবে। তুমি দেখবা যে পিএস বাফার রিলেটেড একটা ম্যাথ দিবেই, মানে দুনিয়া উল্টায় যাবে, পিএস বাফার থেকে ম্যাথ আসবে না এরকম হইতে পারে না। হ্যাঁ। মানে বুয়েটে, স্পেশালি বুয়েটের পিএস বাফার থেকে সবসময় ম্যাথ দেয়, তো এই রিলেটেড তুমি ধরো একটা ম্যাথ পাবা, পিএইচ, বাফার দ্রবণ, বা কাইন্ড অফ তোমার মিশ্রণের মানে পিএইচ নির্ণয় করা, এই টাইপের একটা ম্যাথ ইউজুয়ালি বইতে দিয়ে থাকে। হ্যাঁ। এরপর তুমি লাইক পরিমাণগত রসায়ন থেকে একটা ম্যাথ তুমি পাবাই। কারণ এই যে ম্যাথ গুলো আসবে, একদম তোমার যদি বেসিক আইডিয়া থাকে, বাফার দ্রবণের বেসিক আইডিয়া থাকে, মিশ্রণের পিএইচ এর বেসিক আইডিয়া থাকে, তুমি এগুলো উত্তর করে আসতে পারবা। তো এর জন্য তোমাকে খুব বেশি আহামরি এখন প্রিপারেশন নিয়ে যেতে হবে, অনেক কঠিন কঠিন ম্যাথ করে যেতে হবে, নট নেসেসারি। তুমি জাস্ট প্রতিটা টপিকের তোমার যে বেসিক কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে যাও, তোমার কনসেপ্টটাকে তুমি এখন ক্লিয়ার করে যাও। ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে তোমার, আমি ম্যাথের ব্যাপারে তোমাকে সাজেশন দিয়ে দিলাম। এবার আসো তোমার যে বাকি যে থিওরিটিক্যাল পার্ট গুলো আছে, সাপোজ তুমি থিওরিটিক্যাল পার্টের মধ্যে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তুমি সব থেকে বেশি প্যারা খাও, তাই না? তো অর্গানিক কেমিস্ট্রি থেকে তুমি দেখবা তোমার 2টা প্যাটার্নের কোশ্চেন আসবে, একটা হচ্ছে ডিরেক্ট 10 মার্কের একটা কোশ্চেন থাকবে, যেটা ডিরেক্ট 10 মার্কের, তোমাকে একটা রূপান্তর দিতে পারে, তোমাকে অথবা একটা বিক্রিয়া রিয়েকশন চেইন দিতে পারে, সেইখান থেকে তোমাকে বলতে পারে উৎপাদগুলা কি কি হবে, ওই রিলেটেড কিছু কোশ্চেন করতে পারে। ঠিক আছে। অথবা সমানুতা থেকে একটা ডিরেক্ট কোশ্চেন করে দিতে পারে। হ্যাঁ। তুমি দেখবা এই টাইপের একদম ডিরেক্ট 10 মার্কের একটা কোশ্চেন থাকবে। আর আরেকটা টাইপের কোশ্চেন থাকবে কিরকম জানো, 5টা জিনিস দিবে, দিয়ে বলবে এদের সংকেত লেখো, অথবা এই জিনিসগুলোর নাম লিখো, অথবা তোমাকে 5টা বিক্রিয়া দিয়ে বলবে এইখানে এই বিক্রিয়াগুলোর নাম লিখো, অথবা বিক্রিয়া পূর্ণ করো। খেয়াল করে দেখবা সবগুলাই কিন্তু এরকম 4টা বা 5টা করে থাকে ইউজুয়ালি। হ্যাঁ। 5টা দিয়ে দিবে, 5টার জন্য প্রতিটার জন্য 2 মার্ক 2 মার্ক করে। এখন এই যে 5টা 5টা করে দিবে, এই 5টার মধ্যে তুমি শিওর থাকো তুমি 4টা পারতেছো, একটা পারতেছো না। ধরেই নিবা যে 5টার মধ্যে যদি 5টাই পারো তাহলে তো খুবই ভালো, বাট একটা এমন কোশ্চেন থাকে যেটা ইউজুয়ালি একটু কঠিন থাকে, বাকি সবগুলা খুব সহজ থাকে। এখন তোমার এই জায়গায় প্যানিক করা যাবে না, এই যে আমি একটা কোশ্চেন পারি নাই, 5টার মধ্যে আমার 2 মার্ক গেছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। মানে পরীক্ষার হলে নার্ভ ঠিক রাখাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে। তুমি যদি একবার তুমি নার্ভ, মানে তোমার নার্ভ যদি একবার, তুমি যদি পরীক্ষা হলে তোমার মেন্টালি যদি তুমি স্টেবল না থাকো, তুমি যদি একবার যদি ট্র্যাক থেকে হারায় যাও, তাহলে কিন্তু তোমার ওইখানে কামব্যাক করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে। সেই জন্য আমার সাজেশন হচ্ছে এরকম 2 একটা কোয়েশ্চেন তুমি কেমিস্ট্রিতে পাবা, যেটা দেখে ঘাবড়ানো, কোনোভাবেই ঘাবড়ানো যাবে না, কোনোভাবেই ঘাবড়ানো যাবে না। তুমি 5টার মধ্যে 4টা পারছো, বাকি যেটা তুমি পারো নাই, ওই যে ওই 2 মার্ক, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করবে ওই 2 মার্ক কেউই পারে নাই, ওই দিন আর কেউই পারতেছে না। এবং আসলেই ওই বুয়েটের প্রথম অল্প কয়েকজন বাদে ম্যাক্সিমাম মানুষজনই আসলে ওই কোশ্চেনটা পারবে না। ঠিক আছে। তো এই অর্গানিক কেমিস্ট্রি থেকে তুমি দেখবে এই প্যাটার্নের কোশ্চেন গুলো আসে। হ্যাঁ। এবং খুব সহজ কোশ্চেন আসবে, কেউ যদি শুধুমাত্র গাঠনিক সমানুতা, জ্যামিতিক সমানুতা ভালো মতো পড়ে যায়, হ্যাঁ, কেউ যদি কার্যকরী মূলক গুলো একটু ভালো মতো পড়ে যায়, কেউ যদি তোমার বিভিন্ন যে গাঠনিক সংকেত, খুব পছন্দের জিনিস বইয়েতে, কয়েকটা স্পেশাল যৌগের গাঠনিক সংকেত যদি পড়ে যায়, ডিডিটি, প্যারাসিটামল, অ্যাসপিরিন, মেনথল, মেলামাইন, এই টাইপের কয়েকটা যে গাঠনিক সংকেত আছে, এগুলো ঠিকঠাক মতো পড়ে যায়, এবং তুমি যদি সকল নামধারী বিক্রিয়াগুলো পড়ে যাও, হ্যাঁ, নামধারী বিক্রিয়া, বেনজিনের স্পেশাল যে বিক্রিয়াগুলো আছে, এগুলো যদি তুমি পড়ে যাও, অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি রিটেনে পার করে আসতে পারবা, এখান থেকে পার হয়ে চলে আসতে পারবা। ঠিক আছে। আর বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে ম্যাথও আসবে, থিওরিও আসবে। তো লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে বলবো যে হচ্ছে তোমরা ম্যাথ করার পাশাপাশি ম্যাথ তো দেখবাই, একদম প্রতিটা টপিকের বেসিক ম্যাথ গুলা মানে একবার একবার করে দেখে যাবা, প্রত্যেকটা কনসেপ্টটা যেন তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি পরীক্ষা হলে মিলাই দিয়ে আসতে পারবা। আর থিওরিটা একটু রিভিশন দিও, মানে কিছু জিনিস একটু চোখ বোলায় যাবা থিওরি। ঠিক আছে।
অ্যান্ড মোটামুটি শিওর থাকো কেমিস্ট্রিতে যারা অ্যাটলিস্ট আমার ব্যাচে ছিল, অ্যাটলিস্ট আমি বলতে পারি তোমরা 13টার মধ্যে ইনশাল্লাহ হোপফুলি 11টা 12টা তোমরা ইজিলি কনফার্ম করতে পারবা, যত কঠিন প্রশ্নই আসুক না কেন। আর যদি ভাগ্য ভালো থাকে, কোশ্চেন যদি মডারেট কোশ্চেন করে, ইজি কোশ্চেন করে, তাহলে তুমি 13টা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমি জাস্ট বেসিক কেমিস্ট্রি গাইডলাইন দিয়ে দিলাম যে কিরকম প্যাটার্নের কোশ্চেন আসবে, এবং এই প্যাটার্ন ধরতে পারাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আর পরীক্ষার হলে কেমিস্ট্রি থেকে যদি কোনো কোশ্চেন না আসে, মানে কোনো কোশ্চেন তুমি না পারো, তুমি কনফিডেন্ট থাকবা, তুমি মজায় থাকবা যে হচ্ছে কেউ এই কোশ্চেনটা পারতেছে না। তোমার সাপোজ ধরো ফিজিক্সে একটা আননোন কোশ্চেন আসছে, তুমি পারো না, বাট ফিজিক্স পেপার দেখবা কেউ না কেউ হয়তো পারতেছে। কারণ ফিজিক্স এমন একটা জিনিস যার যার কনসেপ্ট ভালো, ও পরীক্ষার হলে বসে এটা মিলাই দিয়ে আসতে পারবে। ম্যাথের ক্ষেত্রেও কিন্তু সেম, মিলাই দিয়ে আসতে পারবে কোনো না কোনো ভাবে। যারা অনেক ভালো ম্যাথ পারে, যারা অলিম্পিয়াড অলিম্পিয়াড করছে, ওরা মিলাই দিয়ে আসতে পারবে। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে একটাই কথা, তুমি যেটা পারো না, কনফিডেন্ট থাকবে ওটা কেউ পারে না। সো এই কনফিডেন্সটা নিয়ে পরীক্ষা দিবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার পরীক্ষা ভালো হচ্ছে। হ্যাঁ, এখন যদি এরকম হয় কেমিস্ট্রিতে তুমি আহ, ধরো যারা অন্য যারা আসো আর কি, ধরো কেমিস্ট্রিতে তুমি সাপোজ আটটাই পারো না, তার মানে আবার এই সমস্যা আছে, ঠিক আছে? তো নার্ভাস হওয়া যাবে না। তো তোমাকে পারবা, তুমি এইটুকু মনে রাখো যে হয়তো একটা দুইটা কোশ্চেন তুমি পারবা না, বাকি কোশ্চেন গুলো অবশ্যই তুমি পারবা। তোমার পড়ার মধ্য থেকে আসবে, বেশি কমপ্লেক্স চিন্তা করার দরকার নাই কেমিস্ট্রির ক্ষেত্রে। ইজি ভাবে চিন্তা করবা, সহজ সহজ ভাবে চিন্তা করবা, দেখবা পরীক্ষা হলে সব উত্তর করে আসতে পারতেছো। ওকে। সো আচ্ছা। এবার আমরা হ্যাঁ। হচ্ছে হুম। আমাদের ফিজিক্সের বস, না একজন না ফিজিক্সের। না, আমি শুরু করব না। আমি আসলে স্টুডেন্টদের জন্য একটু, মানে ফিজিক্স অলরেডি রাতুল একটা বলে ফেলছে, কিছু একটা ওকে। অলরেডি ওকে। অনেকটাই বলছে। সো আমি হয়তো পরে কিছুটা অ্যাড করব, কিন্তু আপাতত আমি স্টুডেন্টদের জন্য ম্যাথের কিছু গাইডলাইন আয়োজন করতে চাচ্ছি। সো এখানে ম্যাথের কেউ অ্যাড নাই, তবে আমি এমন একজনকে অ্যাড দিব, হয়তো স্টুডেন্টরা খুব একটা চিনবে না, এই রিজনে চিনবে না যে ও আসলে অনলাইনে নাই এখন। হয়তো অনেকে এটা বিলিভও করবে না যে ও যখন ইন্টার সেকেন্ড ইয়ারে ছিল তখন ও নিজে পেইড ব্যাচ করে ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট পড়িয়েছে। মানে একজন টিচার বা একজন স্টুডেন্ট কতটা ট্যালেন্টেড হলে এটা করা সম্ভব যে আমি সেকেন্ড ইয়ারে আছি, ইন্টারে পড়ছি, আমি তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে আমি পেইড ব্যাচে পড়াচ্ছি। এর পরবর্তীতে ও বুয়েটে চান্স পায় সিএসসিতে, এবং এর পরবর্তীতে যেটা হয় যে ও নিজের পড়াশোনার চাপে ও অফলাইনে কিছুটা পড়ায়, আমি যতটুকু জানি অফলাইনে কিছুটা, তাও অতটা বেশি না, কিছু কিছুটা পড়ায়, দুই একটা ব্যাচ পড়ায়। কিন্তু ওকে আজকে আমরা স্পেশালি পাচ্ছি স্টুডেন্টদের আমাদের, ও নিজেও আমার স্টুডেন্ট ছিল, 21 ব্যাচের সিএসসিতে পড়ছে বুয়েটে। আহ, ওকে পাচ্ছি যেহেতু ও ম্যাথ নিয়ে কাজ করে, সো স্পেশালি ম্যাথ নিয়ে স্টুডেন্টদের, আমাদের স্টুডেন্টদের, ওর জুনিয়রদের গাইডলাইন দেওয়ার জন্য। সো আমরা যদি ফারদিনকে কানেক্ট করতে পারি তাহলে আমরা এখন বেস্ট হয়। ফারদিন, তুমি যেখানেই থাকো আমাদের মিটিংয়ে অ্যাড হও, আমরা তোমাকে কানেক্ট করে নিচ্ছি। ওকে, সো ফারদিন জয়েন হ্যাঁ, করতেছে। ফারদিন জয়েন হ্যাঁ, দিচ্ছি। ফারদিন জয়েন করতেছে। সো ফারদিন যেহেতু আসলে বুয়েটের রানিং স্টুডেন্ট, হ্যাঁ, হুম। ওর কাছ থেকে তুমি আরো অনেক ভালো আসলে ইনসাইটটা পাওয়া যাবে রিসেন্ট ট্রেন্ডে আসলে। হুম। মানে সো ফারদিন চলে আসছে। হ্যাঁ, ফারদিন কারণ চলে আসছে। আসলে মানে এখনকার হ্যালো, আসসালামু প্যাটার্নে আলাইকুম। ফারদিন নিজে বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, আমরা তো আসলে এই প্যাটার্নে পরীক্ষা দেই নাই, বাট এই আমাদের সময় প্যাটার্নে 40টাতে 2 ঘন্টাতে ফারদিন ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। হুম। অনেক ধন্যবাদ চিন্ময় ভাইয়া, রাতুল ভাইয়া, সৈকত ভাইয়াকে আমাকে এইখানে গাইডলাইন্স দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে কিছু ভিন্নধর্মী কথা আমি বলতে চাই। বিষয়টা হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়ে থাকে হচ্ছে পড়াশোনার পিছনে। পড়াশোনার পিছনে বলতে আমি আসলে বলতে চাই, তারা ম্যাথ সলভিং করে, অনেক প্রবলেম সলভ করে, প্র্যাকটিসের পিছনে অনেক আসলে জোরটা দেয়। তবে একটা ব্যাপার ওরা আসলে ভুলে যায়, সেটা হচ্ছে এক্সাম হলে একদম নার্ভাস হওয়া যায় না, একদমই নার্ভাস হওয়া যায় না। এখন কথা হচ্ছে, এক্সাম হলে হয় কি, আমরা একটা টেন্ডেন্সি নিয়ে যাই যে প্রশ্ন কমন পেতে হবে, এরকম একটা টেন্ডেন্সি আমাদের থাকে, প্রশ্ন কমন পাওয়ার একটা টেন্ডেন্সি। তো যখন আসলে প্রশ্ন কমন পাওয়া হয় না, তখন আসলে ওরা প্যানিক করে ফেলে। কিন্তু এটা মাথায় আসে না যে এই যে প্রশ্নটা আসলে আসছে, এটা আসলে কনসেপ্টটা কমন পড়ছে। যে অনেক রকম ম্যাথ থাকে, ওই রকম ম্যাথ প্রবলেম যখন আমরা সলভ করে থাকি, তখন অ্যাকচুয়ালি আমাদের একটা পয়েন্ট অফ ভিউ থেকে সলভ করতে হয়। পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আমরা আমাদের প্রবলেম সলভিং স্কিলটা বাড়াবো।
এমন না যে আমরা এই প্রবলেম সলভ করছি, এই প্রবলেমটা আমি পরীক্ষায় পাবো একদম হুবহু, এটা তো আসলে কপি পেস্ট করা হয়ে যায় কাইন্ড অফ। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা বাসায় বসে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার আমাদের মধ্যে একটা কনফিডেন্স জাগাতে হবে যে আমি যে কোনো ধরনের প্রবলেম আসুক না কেন, আমরা আসলে সেটার প্রবলেম সলভিং স্কিলের প্রতি আসলে জোরটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো বুয়েটের রিটেনের যদি কথা বলি, বুয়েটের রিটেনে 40টা প্রশ্ন থাকে। 14টা হচ্ছে ম্যাথ থেকে, 13টা হচ্ছে ফিজিক্স থেকে, 13টা হচ্ছে কেমিস্ট্রি থেকে। ম্যাথ থেকে একটু বেশি পরিমাণে আসলে আসে। এখন আমার কাছে মনে হয় আমি আমি যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার মাইন্ডসেটটা কেমন ছিল? আমার মাইন্ডসেটটা ছিল হচ্ছে, আমি জানি যদি আমি 25টা সলভ করে ফেলি তাহলে আমি চান্স পাইছি। এখন আমার মেইন টার্গেটটা হয়ে গেছে হচ্ছে আমি 25টা সলভ করব। 25টা সলভ করার মানে হচ্ছে এমন না যে অনেকে, আমি বিভিন্ন রকম গাইডলাইন্স আসলে শুনেছি যে আগে ম্যাথ দিয়ে শুরু করতে হয়, বা আগে ফিজিক্স দিয়ে শুরু করতে হয়, বা আগে কেমিস্ট্রি দিয়ে শুরু করতে হয়। এরকম অনেক রকম গাইডলাইন্স আসলে আমি শুনেছিলাম, বাট আমার ক্ষেত্রে এইগুলো আসলে কাজ করেনি। আমি আসলে ওভারঅল একটা প্যাকেজ আকারে চিন্তা করতাম, ওভারঅল একটা প্রবলেম হিসেবে চিন্তা করতাম। এটা প্রবলেম, এটা ম্যাথ হোক, ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, না এটা একটা প্রবলেম, একটা একটা প্রবলেম আমি সলভ করছি। এখন প্রবলেম যখন আমি সলভ করছি তখন এটা আর আমি আর একটা ক্যাটাগরাইজার করছি না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হিসেবে। আমি আমার যে প্রবলেম সলভটা, যেটা 3টা রান আমি দিতাম। প্রথম রান যেটা, প্রথম যখন আমি আসলে 40টা প্রশ্ন দেখতাম, আগে প্রশ্ন দিয়ে দিয়েছিল, তো তো প্রশ্নগুলো যখন আমি আসলে দেখতাম তখন আসলে খোঁজার চেষ্টা করতাম কোনটা অনেক সহজ প্রশ্ন, কোন প্রশ্ন একদম বইয়ের থেকে আসছে, কোন প্রশ্নের অ্যান্সার আমার ঠোঁটের আগায় আছে। এই যে এই প্রশ্ন যেটা, উত্তর যেটা ঠোঁটের আগায় আছে, এইটা আমি সলভ করবো আগে আগে। এবং আমি আমি যতটুকু জানি অ্যাকচুয়ালি 20টার মতো প্রশ্ন এমন থাকে, 20, 15টা, 20টার মতো প্রশ্ন এমন থাকে যেটা পারা যায়, বইয়ের থেকে আসলে আসে, তাই না? মানে আমরা যখন মনে করেন ক্লাস নেই, এটা বুয়েটে আসছে কঠিন ম্যাথ, কঠিন ম্যাথ হিসেবে বুয়েটে আনছি যখন, ব্যাপারটা হচ্ছে পার্টিকুলারলি 5 থেকে 6টা প্রশ্ন থাকে যেটা অনেক অনেক প্র্যাকটিস না করলে পারা যায় না, অনেক অন্য লেভেলের প্র্যাকটিস করা লাগে, নাহলে পারা যায় না। তাহলে আমি যদি ওই 5 থেকে 6টা প্রশ্ন বাদ দিই, আমার কাছে তো 35টা প্রশ্ন আছে, আমার কাছে তো 34টা প্রশ্ন আছে। ওই প্রশ্নটা আমাকে পারা উচিত। যখন আমি ওই প্রশ্নগুলা চিন্তা করব, যে আমি চিন্তা করে ফেলছি যে কঠিন প্রশ্নগুলো, ওটা আপাতত ক্যাটাগরি বাদ দিয়ে রাখছি, ওটা আপাতত আমার দেখার বিষয় না। আমার প্রথম রানটা যেটা থাকবে, সহজ প্রশ্নগুলো আমি সলভ করে ফেলবো। সহজ প্রশ্ন যখন আমি সলভ করে ফেলবো তখন আমি খুবই অল্প সময়ের মধ্যে না অনেক সময় অনেকগুলা প্রবলেম সলভ করে ফেলতে পারবো। ব্যাপারটা হচ্ছে অনেকে এভাবে ক্যালকুলেশন করে, 2 ঘন্টা 120 মিনিট 40টা প্রশ্ন, তার মানে পার প্রশ্ন 3 মিনিট করে আমি তাহলে টাইম পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি পার প্রশ্ন 3 মিনিট আসলে না, সহজ প্রশ্নের জন্য 1 মিনিট, মিডিয়াম প্রশ্নের জন্য 2 মিনিট, ওই 1 মিনিট আর 2 মিনিট, এই যে মিনিটগুলো অনেক কম সময়ের মধ্যে যখন আমি সলভ করছি সহজ প্রশ্নগুলো আর মিডিয়াম প্রশ্নগুলা, তখন আমার কাছে আসলে কিছু কিছু সময় বেঁচে যাচ্ছে, যেই সময়গুলা আমি ইনভেস্ট করব যেটা অনেক কঠিন প্রশ্ন। তাহলে সহজ প্রশ্ন যেটা আমি সলভ করছি এটা আমাকে মোটামুটি লেভেলে চান্স পাওয়াই দিচ্ছে, চান্স পাওয়ার কাছাকাছি আসলে নিয়ে যাবে। মিডিয়াম প্রশ্ন যখন আমি সলভ করছি মোটামুটি আমি শিওর থাকবো যে আমি চান্স পেয়ে গেছি। এরপরে আমি দেখবো যে আমার আসলে যে কঠিন প্রশ্নগুলা ওটা আমি যখন সলভ করার চেষ্টা করব, আমার মাথার মধ্যে তখন এটা থাকবে যে আমি র্যাঙ্ক পাওয়ার জন্য তখন এটা আমি সলভ করতেছি। আগে আমাকে সিকিউর করতে হয় আমি চান্স পাচ্ছি কিনা, চান্স সিকিউর করতে হয় আমার র্যাঙ্ক হচ্ছে কিনা। ফিজিক্স আর ম্যাথ এটা ম্যাক্সিমাম মানুষ আসলে ভালো পারে। সত্যি বলতে ফিজিক্স আসলে সবাই আসলে অনেক বেশি ভালো পারে, ফিজিক্স অনেক বেশি মাত্রায় প্র্যাকটিস করা হয়। ফিজিক্স করতে অনেকের ভালো লাগে কারণ জিনিসটা ভিজুয়ালাইজ করা যায়, যে দেখা যাচ্ছে আচ্ছা ওয়াও পেন পড়লো, দারুণ তো জিনিসটা, তাই না? তো এই যে বিষয়গুলা ফিজিক্সটা ভিজুয়ালাইজ করা যায় বলে মানুষ এটা প্র্যাকটিস করতে মজা পায়, ক্যালকুলেশন করতে মজা পায়, এটা নিয়ে পড়ে থাকতে অনেক মজা পায়, অনেক ফিল আসে। ম্যাথে হয় কি, অনেকে আসলে ম্যাথ ছোটবেলা থেকে একটা ডেভেলপ থাকে, ম্যাথ আমি আসলে পারি সামথিং, ম্যাথের জন্য একটু অন্যরকম একটা ইয়া লাগে, মাইন্ডসেট লাগে যে ম্যাথ ভিজুয়ালাইজ করা আসলে কিছু নাই, ম্যাথ আসলে প্র্যাকটিস করা জিনিস। ম্যাথ হয় কি, ফিজিক্স কেমিস্ট্রি এটা হচ্ছে পরীক্ষার আগে রাতে পরে পারা যায়, এরকম এরকম একটা কাহিনী, মানে কলেজের পরীক্ষা যদি বলি। কিন্তু ম্যাথের কথা কি, পরীক্ষার আগে রাতে পরে ম্যাথ পারা যায় না, ম্যাথের একটা ভালো অ্যামাউন্ট অফ প্র্যাকটিস আসলে লাগে, ম্যাথের প্র্যাকটিস বাদে আসলে হয় না। ফিজিক্সে ফর্মুলা দেখলে আসলে ফর্মুলা ভালো মতো বুঝতে পারলে আসলে পারা ইজি হয়ে যায়। অ্যাকচুয়ালি ফিজিক্সটা মোটামুটি সবাই পারে, ফিজিক্সটা পর ম্যাথটাও মোটামুটি সবাই পারে, কারণ এটার রিজন হচ্ছে বইয়ের থেকে আসলে ম্যাক্সিমাম প্রবলেম চলে আসে, বইয়ের ম্যাথে আসলে ম্যাক্সিমাম আসে। তাহলে ফিজিক্স আর ম্যাথ এই কোশ্চেন যখন আমি অ্যাটেম্প করতেছি, আমার মাথার মধ্যে ছিল তখন যে এই প্রশ্ন যখন আমি পারতেছি তখন অ্যাকচুয়ালি আমার চান্স হচ্ছে,
কেমিস্ট্রি নিয়ে কেউই আসলে ওরকম ভাবে মাথা ঘামায় না। কেমিস্ট্রি নিয়ে মোটামুটি হচ্ছে মানে ওরকম লেভেলে কেউ পড়ে থাকে না। কেমিস্ট্রি একমাত্র সাবজেক্ট যেটা আমাকে আসলে র্যাঙ্ক আগায় দেয়। কেমিস্ট্রি আমার হচ্ছে কিছু কিছু অংশ থাকে যেটা অনেক মুখস্থ বিদ্যার মতো থাকে, যেরকম অনেক ধরনের রিয়াকশন থাকে, শনাক্তকারী বিক্রিয়া থাকে, নামকরণ থাকে, নামকরণ না আইইউপ্যাক নামকরণ না, ওটা সবাই পারে। কিন্তু কিছু আসলে থাকে কি বাণিজ্যিক নামকরণ। এইটা বুয়েটের যে কোশ্চেন ব্যাংক আছে এটা খুললেই দেখা যাবে যে বুয়েটের হচ্ছে বাণিজ্যিক নামকরণ থেকে উদ্ভট উদ্ভট কিছু নামকরণ আসলে চলে আসে। তো ওই যে নামকরণ গুলা কিউ মিন সামথিং এখন মনে নাই, তো ওই যে নামকরণ গুলা ওইগুলো আমাকে ভালো মতো পারতে হবে, ওইগুলো আমি আসলে দেখে যাব, রাইট? তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা নোট ছিল, এরকম আমার কাছে একটা নোট ছিল। আমি 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 সবসময় যখন আসলে প্রিপারেশন নিয়েছিলাম তখন আসলে আমার চিন্তাটা ছিল হচ্ছে এরকম, এক্সামের আগের রাতে আমি কি দেখে রিভিশন দিব, এটা আমার চিন্তাটা ছিল। তো এখনো হচ্ছে আজকে 29 তারিখ, 13 তারিখে হচ্ছে বুয়েটের রিটেন্ট, 14 দিনের মতো বাকি আছে। আমার সাজেশন থাকবে এমন একটা নোট বানানো যাতে করে পরীক্ষার আগের রাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একটা ফুল একটা রিভিশন কমপ্লিট হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার মনে হয় না কারো কাছে এখন হচ্ছে ওই যে সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, ভেক্টরের হচ্ছে ইয়া দিয়ে দেওয়া আছে, ভেক্টর দিয়ে দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, অ্যাকচুয়ালি এটা মনে হয় না কারো প্র্যাকটিস করার প্রয়োজন আছে এখন এই মুহূর্তে এসে। আর যারা রিটেনে পরীক্ষা দিচ্ছে তারা তারা একটা প্রিলি পার করে আসছে, তাহলে আমি আসলে যারা রিটেন দিচ্ছে আমি চিন্তা করতে পারি যে যারা প্রিলি পার করে যেহেতু আসছে তার মানে তারা হচ্ছে বেশ ভালো অ্যামাউন্ট অফ প্র্যাকটিস করছে, যারা ওই অঙ্কগুলো আসলে পারে। তাহলে অ্যাকচুয়ালি কি তাহলে চিন্তা করতে হবে হচ্ছে যেগুলো হচ্ছে আনকমন, যেটা হুট করে মাথায় আসে না, আহ, যেটা যেটা আর কি একটুখানি হচ্ছে রিভাইজ দিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে আমাদের হচ্ছে দেখে নেওয়া লাগবে। যেরকম আমি যদি এখন হুট করে √10x এর ইন্টিগ্রেশন করতে দেই, তো হতে পারে অনেকে এটা পারে, কিন্তু হতে পারে অনেকের এটা প্র্যাকটিস করে আসার প্রয়োজনীয়তা থাকে, কিছু কিছু অঙ্ক থাকে যেটা প্র্যাকটিস করে আসলে আসতে হয়। যেরকম আমি যদি ফিজিক্সের একটা হচ্ছে কথা বলি, যেরকম ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আর গতিশক্তি দিয়ে একটা আচ্ছা ফর্মুলা থাকে, রাতুল ভাই চিন্মা ভাই আছে, উনি আমাদের বড় মাপের ফিজিক্স টিচার, তাদের সামনে বলতেছি, দেখো যে V1 ইকুয়াল টু হচ্ছে সামথিং M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস 2M1 বাই সামথিং, একটা বড় একটা ফর্মুলা, ও মনে থাকে না। ও যদি আমি পরীক্ষার আগের রাতে না দেখে যাই ও আমার মাথায় থাকবে না, ইলাস্টিক কলিশন তাই না? ইলাস্টিক আমি জানি কলিশনের ফর্মুলা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে জিনিসটা, ওইটা কিন্তু আমি যতই জিনিসটা আমি হচ্ছে জানি, আমি আমার কনসেপ্টটা ক্লিয়ার, বাট আমার ফর্মুলাটা মাথায় নিয়ে যেতে হবে। আমি জানি এটা কিভাবে সলভ করতে, বাট আমার মাথার মধ্যে মেমোরিতে থাকার জন্য আমার হচ্ছে সেই ইয়াটা থাকা লাগবে যে আমি পরীক্ষার আগের রাতে জিনিসটা আবার মাথার মধ্যে রাখতেছি কিনা। তো 14 দিন সময় আছে, এই 14 দিনের মধ্যে আমার সাজেশন থাকবে হচ্ছে যে কোনো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার একটা প্রধান শর্ত হচ্ছে সেই ভার্সিটির বিগত 5 বছরের প্রশ্ন খেয়ে ফেলা, পুরো মুখস্থর মতো করে ফেলা। পুরো হচ্ছে বিগত 5 বছর বা 10 বছর পড়লে আরো ভালো হয়। যেই ভার্সিটি, সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক, বুয়েট হোক, কুয়েট হোক, মেডিকেল হোক, যেটাই হোক না কেন, যেখানেই চান্স পেতে চায় না কেন, সবার প্রথম শর্ত হবে বিগত 5 থেকে পারলে 10 বছরের, বিগত 10 বছরের প্রশ্ন একদম হচ্ছে ঠোঁটের আগায় রাখা। একদম হচ্ছে ওইখান থেকে একটা প্রশ্ন আসলে যেন আমি এটা পারি না এমন যাতে না হয়। আমার একটা এরকম ছোটবেলা মানে ইন্টারমিডিয়েট যখন ছিলাম একটা মাইন্ডসেট ছিল, আমি যেই অঙ্কটা দেখবো এমন যাতে না হয় ওই অঙ্কটা আমি এক্সাম হলে পারি নাই, তাহলে আমার চাইতে সবচেয়ে বড় রিগ্রেট আর আর কেউ কারোর কাছে থাকবে না। তাই না? এমন মানে পরীক্ষার হলে মানুষ ওই অঙ্কগুলাই হচ্ছে আফসোস করে যে আয় হায় এটা তো আমি আসলে পারতাম, এখন পারতেছি না। এরকম ফিলিংসটা আসাটা অনেক কষ্টকর, অনেক অনেক কষ্টদায়ক। কারণ ব্যাপারটা হচ্ছে আমি তখন রিয়েলাইজ করতে পারবো যে অ্যাকচুয়ালি ওই অঙ্ক যদি আমি একটু রিভাইজ দিয়ে আসতাম তাহলে আমি হয়তো চান্স পেয়ে যেতাম। এরকম রিগ্রেট যাতে মনের মধ্যে না থাকে, এই মাইন্ডসেটটা নিয়ে প্র্যাকটিস করা লাগবে। ওকে, আমরা আমরা টিচার যারা আছি আমরা ক্লাস নিয়ে আসলে কি হয়, ক্লাস নিয়ে অ্যাকচুয়ালি আমরা বোঝানোর চেষ্টা করি কোন ধাঁচের প্রশ্নগুলো আসে। প্র্যাকটিস করার দায়িত্ব কিন্তু স্টুডেন্টের, প্র্যাকটিস কিন্তু আসলে স্টুডেন্ট করবে। আমি আমি ধরো হচ্ছে ক্লাসে 20টা অঙ্ক করাই দিলাম, 20টা অঙ্ক আমি করাই দিছি, এটা তোমার দায়িত্ব ওই 20টা অঙ্ক থেকে যে কোনো একটা আসলে যত তুমি পারো। আমি 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 ক্রেডিট নিতে চাই না যে এইখান থেকে দেখো বুয়েটের প্রশ্ন আসছে, আমি চাই ওই 20টা অঙ্কর মধ্যে এমন একটা অঙ্ক আসলে এমন যাতে না হয় তুমি ওই অঙ্কটা না পারো। এটার দায়িত্ব কিন্তু আর আমার নাই। আমি ক্লাসের মধ্যে ভালো মতো 20টা অঙ্ক করাই দিছি, এটা দায়িত্ব আর আমার মধ্যে আর পড়ে না।
এটা দায়িত্ব তোমার মধ্যে পড়ে, যে স্টুডেন্ট দেখতেছো, এটা দায়িত্ব তোমার মধ্যে পড়ে যে তুমি প্র্যাকটিস করবা ওই অঙ্ক, যাতে কখনো এমন না হয় যে আমি পারতেছি না, এরকম যাতে না হয়। ওকে। আচ্ছা, বুয়েটে হয় কি, তিনটা জিনিসের অনেক ভালো মতো আর কি আমাদের হচ্ছে ফোকাস দেওয়া লাগে। একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, একটা হচ্ছে বুয়েটে জায়গা অল্প থাকে, স্পেস, তাই না? স্পেস অনেক অল্প জায়গার মধ্যে লিখতে হয়। আর একটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। হয় কি, প্রশ্ন স্কিপ করতে অনেকের আসলে লাগে, প্রশ্ন স্কিপ করবে না। যেরকম আমি তিনটা রানের কথা বলছি, প্রথম রানে সবচেয়ে সহজ অঙ্কগুলো সলভ করে ফেলতে হবে, তারপর হচ্ছে মিডিয়াম গুলা, তারপর হচ্ছে কঠিন গুলা। সহজ গুলো যখন আমি করে ফেলবো, সহজের মাঝখান দিয়ে মনে হবে আচ্ছা মিডিয়াম গুলো তো আমি পারি, সলভ করে ফেলি। মিডিয়াম গুলো হচ্ছে সেগুলো যেগুলো করতে একটু ক্যালকুলেশনের প্রয়োজন হবে, যেগুলো করতে একটু ইন্টেলেকচুয়াল চিন্তা ভাবনা করে আমাদের হচ্ছে সলভ করা লাগবে। আমি বুঝতেছি এটা আমি পারবো, কিন্তু একটু টাইম দেওয়া লাগবে। বাট আগে আমাকে যেভাবেই হোক সহজগুলো সলভ করে ফেলতে হবে, কারণ সহজগুলো যখন আমি সলভ করে ফেলবো আমার কাছে, আমি সময় থেকে আগায় থাকবো। ধরো হচ্ছে সহজ আসতে হচ্ছে 10টা প্রশ্ন, 40টার মধ্যে 10টা প্রশ্ন একদম বইয়ের থেকে হুবহু চলে আসছে, 10টা প্রশ্ন আমি সলভ করে ফেলছি। 10টা প্রশ্ন যাতে তুমি 5 মিনিটে সলভ করতে পারো, এরকম প্র্যাকটিস করতে হবে। কারণ ওগুলো তুমি পারো, ওগুলো তোমার কমন প্রশ্ন। কমন প্রশ্ন কেন এত সময় লাগবে? কমন প্রশ্নতে এত সময় লাগা উচিত না। যেই প্রশ্ন তুমি বাসার পড়ার টেবিলে বসে করে আসছো, সেটা এমন ভাবে প্র্যাকটিস করতে হবে, এমন ভাবে আসলে সেটা মাথার মধ্যে গেঁথে দিতে হবে, যাতে ওই প্রশ্ন দেখলেই জাস্ট সময়টা লাগে লিখতে, চিন্তা করতে না। সময়টা জাস্ট থাকতে হবে কোথায়, লিখতে। কারণ এই প্রশ্ন তোমার জন্য কমন। তোমার তোমার এই যে কমন প্রশ্নগুলা অনেক কম সময়ের মধ্যে যখন পারা হয়ে যাবে, তখন ওই যে আমাদের বাকি সময় বেঁচে যায়, তখন সেটা আসলে আমাদের হচ্ছে কঠিন প্রশ্নতে চলে যেতে হবে। ওই কঠিন প্রশ্নগুলা পারলে র্যাঙ্ক আসলে আগায় দেয়। তো অনেক কথা আসলে বলে ফেললাম। তো যদি কোথাও কোনো ভুল হয়, চিন্ময় ভাই, রাতুল ভাই, সৈকত ভাই, অবশ্যই মাফ করবেন। আপনাদের যদি কিছু না বলা না, থাকে। অনেক 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 কিছু অনেক নিয়ে কথা বলছো, এবং আমি বুঝতে পারছি যে তুমি সবগুলা পয়েন্ট মানে মাথায় নিয়ে রাখছিলা বা সামনে রাখছিলা, ভেরি গুড আসলে। মানে আমি হলেও আমি এই কাজটাই করি যে আমি কোনো একটা যদি গাইডলাইন সেশন থাকে, অবশ্যই কি কি বলতে হবে এটা গুছানো না গুছানো থাকলে আসলে মুশকিল। এবং তুমি বলে ফেলছো, অনেকটাই বলে ফেলছো। এখন আমাকে চিন্তা করতে হচ্ছে আমি সবার লাস্টে বলছি আমি কি কি এক্সট্রা বলবো। তো এখানে আমি কিছু অ্যাড করে দিই টুকটাক। সবাই যা যা বলেছে, সবার যে কথাগুলো আমার সাথে যে কাজে লাগছিল অ্যাডমিশন টেস্টের সময়, সেটার আমি বাস্তব উদাহরণ আমার পক্ষ থেকে দিই যে কি কি হয়েছিল আমার সাথে। তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমরা যখন চান্স পাবা বা তোমরা যখন পরীক্ষা দিবা, তখনও তোমাদের সাথে এই জিনিসই হবে। আচ্ছা, এখন এই কথাটা এর আগেও আসছে এবং ফারদিনও বলতেছে যে পারা জিনিস ভুল করা যাবে না, এটা কিন্তু একটা মাস্ট। মানে আমি যে জিনিসটা পারি, যে জিনিসটা আমার কমন আসছে, ওইটা যেন ভুল না হয়। আমার মনে আছে আমার বুয়েট ভর্তি পরীক্ষার সময় ফিজিক্সের মধ্যেই একটা খুব সহজ প্রশ্ন ছিল গতিশক্তি নিয়ে। সেটা এখন আমি যদি বলি, স্টুডেন্টরা বলবে আচ্ছা এটা আপনি কমন পেয়ে গেছিলেন। সেটা হচ্ছে এই গতিশক্তির ক্ষেত্রে পুত্র এবং পিতা, বালক এবং আহ, একটা লোকের হচ্ছে গতিশক্তি কখন সমান হবে না হবে, এটা নিয়ে একটা ম্যাথ, কিন্তু কমন হ্যাঁ, হ্যাঁ, ম্যাথ, হ্যাঁ। বইয়ে থাকে Correct. ম্যাথটা। তো বইয়ে যখন আছে, সো বইয়ের মধ্যে আছে, সো যেটা হয় যে আমরা এইচএসসির আগেই না ম্যাথটা করে ফেলি। মানে নর্মাল যে কোনো একটা একাডেমিক ক্লাস থেকে ম্যাথটা করা হয়। সো বাসায় বসেও অনেকবার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় পরীক্ষাতে দেয় আর কি। সেম একটা কমন একটা ম্যাথ। সো এমন হয়েছিল আমার যে ডেটাটা না, মানে অ্যান্সারটা কি হবে এটা না মুখস্থ হয়ে গেছিল ওয়ান টাইপ অফ, যে আচ্ছা এই প্রশ্নের এইরকম অ্যান্সার আছে, 2.4 বা সামথিং কিছু কিছু একটা কাছাকাছি কিছু একটা আসে। সো ওইটা হুবহু আসছে, তো আমি তো মহা খুশি যে আমি তো পারতে হবে। আমি লিখতেছি, লেখার পরে লাস্ট মোমেন্টে গিয়ে আমি দেখি আমার অ্যান্সারটা মিলে নাই। এখন আমি কিন্তু ওটা কমন আসছে বলে বুঝতে পারছি আমার অ্যান্সারটা মিলে নাই, কিন্তু আমার ওখানে কিন্তু 10 মার্কস পড়ে আছে। এখন হলো কি, আমি ওটা যেহেতু ওটা কমন হলো, ওটা এমন হয় যে 2 মিনিটের মতো সময় তো মিনিমাম লাগেই, হুম। কারণ কয়েকটা স্টেপ আছে ওই ম্যাথে। তো আমি কিন্তু 2 মিনিট অলরেডি লস করে, আমি বলবো লস কারণ আমি ভুল করছি অলরেডি। 2 মিনিট লস করে ওটা ভুল ভুল করে ফেলছি। তার পরবর্তীতে গিয়ে আমার মাইন্ড সেট আপ কিন্তু আমাকে, এই যে উপস্থিত বুদ্ধির যে একটা ব্যাপারটা, আমার মাইন্ড সেট আপ আমাকে বলছে যে আচ্ছা এমন হতে পারে যে এটা আমি স্কিপ করে রাখলাম না, পরে এসে দিব, অথবা আইদার আমি এটা এখনই ট্রাই করব। সো আমি যেটা, তখন আমার উপস্থিত বুদ্ধি বললো যে আচ্ছা এই টাইপের একদম লাড্ডু মার্কা সহজ কমন ম্যাথ আমি আর হয়তো পাবো না এই পুরো মানে কোশ্চেনে এত এত লাড্ডু মার্কা ম্যাথ নাই, এটা সবাই পারবে। সো আমি যেটা করলাম, আমি আরো এক্সট্রা 2 মিনিট দিয়ে কোন স্টেপে ভুল করছি সেটা আমি বের করে ওটাকে আমি ঠিক করছি, এবং এক্স্যাক্টলি আমি যেটা দেখলাম ফাইনালে আমার 5 মিনিটের মতো সময় লাগছে। কিন্তু 5 মিনিটের মতো যে সময় লাগছে 3 মিনিটের জায়গায়, ওটা নিয়ে আমার না মানে ভয় ছিল না, কারণ আমার মনে একটা তৃপ্তি ছিল যে আমি ওর জিনিসটা পারতেছি,
কমন ম্যাথ আমি পারছি। সো কমন ম্যাথগুলো ভাইয়া ভুল করে আসা যাবে না। যদি তুমি বুঝো যে কমন ম্যাথের কোন একটা স্টেপে তোমার ভুল হয়েছে, অবশ্যই অবশ্যই ওইটা ঠিক করে নিবা, কারণ ওই 10টা মার্ক তোমার প্রাপ্য। এমনও হতে পারে তোমার কমন বাকি সবার কমন না, এমনও হতে পারে। হ্যাঁ, তোমরা যারা সৈকত ভাইয়ের কাছে পড়ছো, যারা রাতুলের কাছে পড়ছো, যারা আমার কাছে পড়ছো, আমরা ক্লাসে অনবদ্য অনেক প্র্যাকটিস করাই। এবং মোটামুটি তুমি শিওর থাকো যে একদম আউট অফ দ্য বক্স যদি কোয়েশ্চেন না করে কোন একটা ইনস্টিটিউট, আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন মানে একদম যদি, আমি যদি বলি যে বাংলাদেশে বসে যে আইআইটি লেভেল প্রশ্ন না করে, আমাদের লেভেলেই যদি থাকে, তাহলে তোমরা মোস্ট অফ দ্য ম্যাথস, সরাসরি ডেটা আমি বলতেছি না, কিন্তু তোমরা কমন ধাঁচের পাবা। সো কমন যেগুলা পাচ্ছ ভাইয়া, সেগুলা কখনোই কখনোই ভুল করা যাবে না। এটা গেলে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, যেটা স্ট্রং পয়েন্ট তোমার কোনটা, এটা একটু মাথায় একটু রেখো। আমার নিজের পার্সোনালি আমি যখন পড়তাম, আমার ফিজিক্স অনেক ভালো লাগতো, এবং ফারদিন ওটাও বলছিল ফিজিক্স কেন ভালো লাগে, যে আমরা রিলেট করতে পারি। আমার ফিজিক্স অনেক ভালো লাগতো, এবং আমি যখন প্রাইভেট গুলোতে পড়েছি, অফলাইন প্রাইভেট ছিল আমাদের সময়, অনলাইন ছিল না। সো যখন আমি প্রাইভেট গুলোতে পড়েছি, তখন দেখা গেছে ফিজিক্সে পড়তে এবং ফিজিক্সে আমি রেজাল্টও ভালো করতাম। সো আমার মনের মধ্যে একটা মাইন্ড সেট আপ ছিল যে আচ্ছা, আমি ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই ক্রমে হচ্ছে ভর্তি পরীক্ষায় থাকে। আমার মনের মধ্যে একটা ছিল যে ডিসিশন, যে আচ্ছা যদি ফিজিক্সটা ইজিয়ার হয়, ফিজিক্স আমি আগে ট্রাই করে ফেলবো, পুরোটা আমি ফিজিক্স ট্রাই করবো। এবং এক্স্যাক্টলি লাকিলি আমার টাইমে ফিজিক্স আমার কাছে ইজি লাগছে, কারণ আমি অনেক কিছু কমন পাইছিলাম। হ্যাঁ, আমি অনেক লাকি ছিলাম। আমি বরুণ দাদার কাছে পড়েছিলাম, বরুণ দাদা আমাকে ওইভাবে গাইড করেছিলেন, তো আমি আসলে কমন পেয়ে গেছিলাম অনেকটা। আমাদের সময় একটা ম্যাথ আমি বলবো নিউট্রন রিং থেকে দিয়েছিল, যেটা সিলেবাসে নাই, যেটা পোলাপান এখন বললে বুঝবে না, ভৌতালক বিজ্ঞানের একটা বাইরের টপিক দিয়ে দিয়েছিল। বাদ বাকি 19টা প্রশ্ন ছিল, 19টার মধ্যে আমি বলতে পারবো যে 18টার মতো আমার কমন ছিল। সো যখনই আচ্ছা, আরেকটা এটা ব্যাপার হিউজ। এটা অনেকে 18টা খেয়াল প্রশ্ন করে হিউজ। নাই, এটা হয়তো অনেকে খেয়াল করো নাই যে, বা হয়তো অনেকে নাও জানতে পারো যে বুয়েটের ভর্তি পরীক্ষার সময় তোমাকে 5 মিনিট আগে কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়। ফারদিন, এখন কি তাই দেওয়া হয়? এখনো দাও ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছিলাম যে হ্যাঁ, প্রশ্ন আগে দিয়েছিল, আমি দেখেছিলাম হ্যাঁ, যে কোনগুলো সহজ। এক্স্যাক্টলি 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 5 মিনিট আগে যখন কোশ্চেন দেওয়া হয়, কোশ্চেন কেন দেয় জানো? যে তুমি যেন দেখতে পারো যে সবগুলা কোশ্চেন প্রিন্ট হয়েছে কিনা। তো ওইটা ঠিক আছে। দেখতে 60টা প্রশ্ন দেখতে আমার 2 মিনিটও লাগে নাই 5 মিনিটের মধ্যে। তোমাদের দিবে 40টা প্রশ্ন দেখতে তোমার 1.5 মিনিটের বেশি লাগবে না, যে সব প্রিন্ট হয়েছে কিনা। জাস্ট গুনে গুনে দেখা 1 2 3 4 করে যে প্রিন্ট ঠিক আছে কিনা। এবং মোস্ট অফ দ্য কেসেস প্রিন্ট ঠিক থাকে, খুব কম রেয়ার কেস দেখা যায় প্রিন্টের সমস্যা হয়। তো তারপরের 3 মিনিট আমি কি করছিলাম, কি করবা তুমি, তারপর 3 মিনিট তুমি দেখবা কোন প্রশ্ন সোজা আসছে, কোন কোন টপিক আসছে, কমন আসছে কিনা, সব আগে এক চোখের পলকে দেখে রাখবা। চোখের পলকে একটা স্ক্যান করা শেষে একটু ব্রেইন একটু তোমাকে একটু বলবে। ইন্টারাপ্ট করি। আমি হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, কাজ যখন করছিলাম, তো পেন্সিল নিয়ে গেছিলাম, হ্যাঁ। হালকা করে দাগ দিয়ে গেছিলাম, এগুলো সহজ, এগুলো আমি আগে এখন ওগুলো করবো, পরে দেখবই না, এরকম। আচ্ছা, পেন্সিল দিয়ে দাগ দেওয়া কি রিস্কি নাকি? আমি ভয়টা করি খুবই না জানো, risky, কারণ আমি খুবই জানতাম না risky। আসলে আমি যে হচ্ছে কি জাস্ট হচ্ছে বা হবে হচ্ছে না হবে না, নোক, কে কোনো জানে সমস্যা নাই ভাই, নোক দেওয়া আছে যাবে তো, দেওয়া যাবে, নোক দিয়ে পেন্সিল হচ্ছে দেওয়া চাপ যাবে। দিয়ে দিতাম। আচ্ছা, মানে আচ্ছা। আগে, মানে যেভাবেই হোক আমি ওগুলো সলভ করবো আগে, সহজ যেহেতু। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি এটাই, সহজগুলো মার্ক করবা। আমি আমি কি বললাম, আমার সময় লাকিলি আমার কাছে ফিজিক্সে ভাই 18টার মতো কমন আসছিল। আমি বলছি ভাই জুনিয়র যা খুশি তাই হোক, আমি 18টা আমি ট্রাই করব। 18টা করতে গিয়ে আমার 19টা সলভ করা লাগছে, কেন? কারণ আমি যে পিতা পুত্রের ওই ম্যাথটাতে আমি ডাবল করা লাগছিল। তবুও লাস্টে কি হয়েছিল জানো? ওই যে ফারদিন একটু আগে একটা কথা বললো, কমন ম্যাথ করতে কম সময় লাগে। যেখানে 18টা প্রশ্ন করতে আমার 55 মিনিট সময় লাগার সময় কথা ছিল, সেখানে 18টা প্রশ্ন প্লাস একবার ভুল করে আরেকবার করতে আমার 48 মিনিট সময় লাগছে। বাদ বাকি 12 মিনিট আমি ওখানে কিন্তু বাঁচাইছি। এবং 12 মিনিট যে বাঁচাইছি, ওখানে আরেকটা ফ্যাক্টর ছিল আমার। অনেকে মনে করো না যে আমার সময় এক্সামের মানে কোয়েশ্চেন পুরাটাই একদম সোজা ছিল না। আমার টাইমে ম্যাথ আর কেমিস্ট্রি খুব খারাপ লেভেলের কোয়েশ্চেন ছিল। তো আমি ওই 18টা প্রশ্ন পারার পরে আমার মনে টার্গেট ছিল যে আচ্ছা, এখন আমি ফিজিক্স অনেকটা পারছি, এখন আমি ম্যাথ আর কেমিস্ট্রি অর্ধেক অর্ধেক করে ট্রাই করব। এবং আমি খোঁজা শুরু করলাম কোন প্রশ্ন আমি পারি, কোন প্রশ্ন আমি পারি। অর্ধেক 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 করে আমি ট্রাই করলাম, এবং বিলিভ ইট অর নট, আমি টপ 120-এর মধ্যে ছিলাম। যদিও ম্যাথে আমি 20টার মধ্যে 12টা ট্রাই করছিলাম, 8টা আমি টাচই করি নাই। সো কি বুঝলা, যেটা আমার কাছে কঠিন ছিল সেটা আসলে সবার কাছে কঠিন ছিল। সো হুম। ওইখানে বসে যদি দেখো যে তুমি টাচ করতে পারতেছো না, লিখতে পারতেছো না, বা তোমার মাথায় আসতেছে না, তুমি মনে রাখবা এটা অনেকের ক্ষেত্রেই হবে, তুমি তোমার একা না। সো নিশ্চিন্তে পরীক্ষা দিতে হবে। এবং এটা বুঝতে হবে, বা তুমি চান্স পাও না পাও এটার উপরে যেটা মানে চিন্তা করতে হবে, চান্স পাওয়া নির্ধারণ করে এটার উপর যে তুমি কনফিডেন্ট কিনা। তুমি যদি কনফিডেন্ট থাকো যে 40টার মধ্যে 20টা কমন আসছে সবার, 20টাই সবাই পারবে, তার বেশি পারবে না, ওই কনফিডেন্স ধরেই করবা।
ওইটাই কনফিডেন্ট থাকবো যে 20টা পারতে হবে। যতগুলো তোমার কাছে কমন, কমন গুলো পারতে হবে, বাদ বাকি আনকমন গুলো হচ্ছে তোমার হচ্ছে কি বলে যে লাক, যে তুমি কতটুকু পারো। এবং আরেকটা যেটা জিনিস, যেগুলো আনকমন থাকবে, তোমার অনেকগুলো আনকমন থাকবে, লাস্টের মনে করো 30 মিনিটে তুমি আনকমন প্রশ্ন নিয়ে বসে থাকবা। যে কেউই হোক, যারা চান্স পাবে তারা লাস্টে 30 মিনিট আনকমন কোশ্চেন নিয়ে বসে থাকবেই বা ট্রাই করতে থাকবে। ট্রাই করার ক্ষেত্রে তুমি যখন দেখবা যে কোন কোন চলকের কোশ্চেন আর কি, এবং চলকগুলা থেকে কি কি সূত্র হয়, তুমি র্যান্ডম দরকার হলে সূত্র বসাই দিও, টুকটাক আগায় দিয়ে আসবা প্রবলেমগুলা। কারণটা কি তোমরা এটা জানো, আমি জাস্ট একটু মনে করাই দিই। বুয়েটটা কিন্তু অনেক বেশি পার্শিয়াল মার্কিং দেয়। তুমি একটা প্রশ্ন পুরাটা পারো নাই, ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা স্টেপ পারছো, দেখা গেছে 10-এর মধ্যে তুমি 5 পেয়ে বসে আছো, আরেকজন সেটা না টাচ করলে পারবেই না। সো ওই 5 মার্ক কিন্তু তোমাকে র্যাঙ্কে অনেকটা আগায় দিবে। সো এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবে। এবং আরেকটা যেটা জিনিস, যেটা ফারদিনও বলতেছিল, ফারদিন অনেক কথা বলেই ফেলছে, যে কেমিস্ট্রি কিন্তু র্যাঙ্ক নির্ধারণ করে। এবং আমাদের সময় যেটা হইতো, আসলে ফিজিক্সে কমন পাওয়াটা একটু রেয়ার ছিল আমাদের সময়ও, এখন ফারদিনদের সময়ও, ফারদিন নিজেরা এটা ফেস করছে, ফিজিক্সে কমন পাওয়া যায়। এটার একটা বড় আমি মানে দিব, মানে কর্তৃত্ব দিব অনলাইন এডুকেশনকে। অনলাইন এডুকেশনটা আসলে এই পর্যায়ে গেছিল, মানে ফিজিক্সটা এই পর্যায়ে যে ফিজিক্সের সব রকম প্রবলেম আসলে ক্লাসে পড়ানো হয়, সব রকমের সমস্যা ক্লাসে পড়ানো যায়, এবং ফিজিক্সটাকে স্ট্রাকচার ভিত্তিকভাবে আনা যায়, এবং এর ফলে কমন পাওয়া যায়। এখন তোমরা যেরকম পাচ্ছ না, যে ম্যাথে তোমরা বলছো ম্যাথ আসলে কমন পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় ম্যাথ নিয়ে আসলে অনলাইন এডুকেশনকে একসাথে কাজ করা জরুরি। যে ফিজিক্সের যদি এরকম মানে থাকে না, যে ফিজিক্সের কাঠামোটা চলে আসছে, যে আমরা সর্বোচ্চ এই এই কেস চিন্তা করতে পারি, এবং সর্বোচ্চ এই এই কেসের এই এই ম্যাথ আসতে পারে। এবং মজার বিষয়গুলো হচ্ছে এখন ম্যাথগুলো ডেটা সহ কমন পাওয়া যায়। আমরা যখন পরীক্ষা দিতাম তখন এটা ছিল স্বপ্নের মতো, যে আমরা একটা ম্যাথ ডেটা সহ কমন পাচ্ছি। সো এটা ফিজিক্স চলে গেছে ওই লেভেলে। কেমিস্ট্রি এটা যাওয়া সম্ভব না, কারণ আমি বলতেছি কারণ হচ্ছে কেমিস্ট্রি মানে অনেক কিছু মুখস্থ থাকে, অনেক কিছু এক্সট্রা করা যায়, অনেক কিছু এক্সট্রা দেওয়া যায়। সো কেমিস্ট্রি সৈকত ভাইয়ের কাছে পসিবল, কিন্তু সবার কাছে, আমাদের কাছে আসলে পসিবল না, যে ওইভাবে পড়াই দেওয়া যে সবই তুমি কমন পাচ্ছ। আর ম্যাথের যে কথাটা, ম্যাথে আসলে কাজ করা জরুরি, এবং এই কারণে কিন্তু ফারদিনের কথাটা বললো, যে এখানে স্কিলটা এই মোমেন্টে তোমাকে তো আমরা তো ওইরকম জাদু করে কিছু দিতে পারবো না, যে 100টা প্রশ্ন দিয়ে দিলাম তোমরা কমন পেয়ে গেল, ওরকম পসিবল না। হ্যাঁ, ওটা ওটা হচ্ছে জাদুকরী জিনিস, ওটা পসিবলই না। কিন্তু তোমার এখন যেটা জরুরি, যে তুমি ম্যাথ কতটুকু পারো, তোমার ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি কতটুকু, সেটা যেন ঠিকঠাক থাকে লাস্ট মোমেন্টে। এবং আরেকটা কথা আমি খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা আমি অ্যাড করব, সেটা হচ্ছে একই ব্যাচে পড়ে, আমি আমি একদম আমার উদাহরণে দিচ্ছি, একই ব্যাচে পড়েছিলাম আমরা বেশ কয়েকজন, একই ব্যাচে প্রাইভেট পড়তাম, একই জায়গায় পরীক্ষা দিতাম, একই লেভেলের স্টুডেন্ট ছিলাম, বলবো যে লেভেল একই রকম, ধরো যে সব রকম পরীক্ষা হচ্ছে, আমরা একই রকম মার্কসই পাচ্ছি। তার মধ্যে থেকে দুইজন, একজন হয়েছিল 15তম, একজন হয়েছিল 24তম, আমি হয়েছিলাম 113তম, হ্যাঁ 113তম হয়েছিলাম। এখন পরীক্ষার রেজাল্টের পরে আমার যারা টিচার ছিল তারা আমার প্রতি একটু নাখোশ ছিল। আমি তো ভাই মানে রেজাল্ট পাওয়ার পর উঠতেছি যে বইটা চান্স পেয়ে গেছে, আমার কি দরকার, আমি ভাই র্যাঙ্ক দিয়ে আমার কি হবে। কিন্তু টিচাররা এক্সপেক্ট অনেক বেশি করে, টিচাররা অনেক বেশি এক্সপেক্ট করে, তারা আমার উপর নাখোশ যে তুমি টপ 20-র মধ্যে কেন নাই। তো পরবর্তীতে গিয়ে যেটা দেখলাম, যে কেন আসলে কেউ র্যাঙ্কে আগায়, এটার মেইন রিজনটা কি জানো? রিভিশন। আমি তো বললাম একই জিনিস পড়তেছো, একই পড়া পড়তেছো, একই ম্যাথ করতেছো, মানে তুমি মানে পড়াশোনার ক্ষেত্রে একই জনের ক্লাস করতেছো, কিন্তু একজন চান্স পাবে, একজন চান্স পাবে না, একজন হচ্ছে র্যাঙ্ক করবে, একজন র্যাঙ্ক করবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রিভিশনের উপর। আমি যাদের কথা বললাম, যারা 15তম এবং 24তম হয়েছিল, আমাদের এই দুইটা ফ্রেন্ড, তারা লাস্টের 15 দিন, এই যে এই টাইমটাতে, তারা জায়গায় জায়গায় মডেল টেস্ট দেয় নাই। আমি এবং আমার কিছু ফ্রেন্ড একটা খুব বড় ভুল করছিলাম, সেটা হচ্ছে আমরা দুইটা অফলাইন সেটের মডেল টেস্ট দিচ্ছিলাম, এবং আমরা মনে করছিলাম আমাদের পড়া হয়ে গেছে, দুইটা অফলাইন সেশনে মডেল টেস্ট দিলেই আমরা রেগুলার হচ্ছে পরীক্ষার উপরে থাকবে। এটা একটা বড় সড়ো ভুল ছিল। তারা কি করেছে, তারা একদম বাসা থেকে বের না হয়ে মডেল টেস্ট একটা জায়গায় দিয়েছে, তা আবার রেয়ারলি, মানে রেগুলার না দিয়ে ফাইনাল, একদম ফাইনাল গুলা দিয়েছে। এবং তারা কি করেছে, বাসায় বসে A to Z রিভিশন দিয়েছে, যা যা পড়েছে। এবং আমার স্ট্র্যাটেজিতে একটা ভুল ছিল, যে আমি চিন্তা করেছিলাম আমি রিভিশনটা লাস্টে 5 দিন আমি দিতে পারবো, এবং বিলিভ মি অর নট, আমি পুরো রিভিশন দিতে পারি না। আমি ফার্স্ট পেপারগুলো রিভিশন দিতে পারছিলাম, সেকেন্ড পেপার জাস্ট আমি শুরু করছি। অ্যান্ড পরীক্ষার দিন আমি অনেক মানে স্যাড ছিলাম শুরুতে, যে আমি রিভিশনটা দিতে আসতে পারিনি, আমি রিভিশন দিতে পারি না। এখন ওই স্যাডনেসের কারণে ভাগ্য ভালো যে আমার কনফিডেন্স কমে নাই, ভাগ্য ভালো আমার অ্যাবিলিটির উপর আমার
আস্থা ছিল। কিন্তু সবাই কিন্তু এরকম না, অনেকেই আছে পরীক্ষার হলে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। নার্ভাসনেস যাদের হয় তাদের কিন্তু ভাই রিভিশন দিয়ে দিবা, ফুল রিভিশন দিতে হবে। এটার জন্য যদি হয় যে তুমি বাসা থেকে 10 দিন বের হবা না, দরকার নাই। তুমি অনেক পড়ছো, তুমি ওটা রিভিশন দাও। আরেকটা যেটা জিনিস, যে পরীক্ষার আগে উৎপটাং জিনিস, হ্যাঁ উৎপটাং জিনিস, মানে উৎপটাং ম্যাথ করবা না। একদম করা ডোন্ট যায় না। ওয়ারি, অত বেশি উৎপটাং করা। ভার্দিন একটা খুব ভালো কথা বলছে যে, একটা ভালো উদাহরণ দিচ্ছে যে, তোমার এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া থাকলে, সন্নিহিত বাহু দেওয়া থাকলে, তোমার ক্ষেত্রফল নির্ণয় করার ম্যাথ এখন করার দরকার না, তুমি এটা পারো। তুমি পারো বলেই প্রিলিতে পাশ করেছো, তাই না? তুমি তুমি জানো কোন লেভেলের ম্যাথের কথা আমি বলছি, যেগুলা রিভিশন দিতে হবে, যেগুলা আসা উচিত। তুমি নিজেই আমরা পড়ানোর সময় এভাবে পড়িয়েছি, বা তোমরা কন্টেন্ট দেখলে নিজেরাই বুঝবা যে কোনটা আসা উচিত, কোনটা আসবেই না। দুইটা লাঠির মধ্যে ওই গ্র্যাভিটেশনাল ফোর্স নির্ণয় এখন দেখার দরকার নাই, যদি আসে তুমি বিলিভ ইট অর নট, যদি আসে টপ 20 যারা করবে তারাই পারবে, বাদ বাকি কারো পারার দরকার নাই ওটা, এবং দরকারও নাই। ওদেরকে তুমি পারতে দাও। তুমি আমার মতো হও, তোমার হচ্ছে চান্স পাইলেই হয়েছে। ঠিক আছে, তোমার অত, আমি বলবো যে, আমি বলবো না যে তোমার টপ 20-র মধ্যে থাকতে হবে, তুমি ভাই চান্স পাও, দ্যাটস ইট। অনেক পড়াশোনা করছো, হ্যাঁ অনেক পড়াশোনা করছো হয়তো। এই র্যাঙ্কের উপর কি হবে, র্যাঙ্কের উপর হয়তো একটা কোচিং তোমাকে নিয়ে লাফালাফি করবে, আরেকজনকে করবে না, ওই লাফালাফির শিকার না হইলে সমস্যা কি? কোনো দরকার আছে লাফালাফির শিকার হওয়ার? কোনো দরকার নাই। তুমি ভাই কোনো মতো চান্স পাও। সো আমি তোমাকে বলছি ভালো মতো ফাইনাল ডিভিশনটা দাও। এবং এখানে আমি দুই একটা জিনিস একটু অ্যাড করে তো আমি বাকিদের কাছে আবার ব্যাক যাব। যেরকম রিভিশন আর বেশি হ্যাড করা যাবে না, আর টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, পরীক্ষার হলে বসে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা ফারদিন বলে ফেলছে অনেক সুন্দরভাবে। তো আমি একটু বলি যে, কমন ম্যাথগুলো তুমি যখন করবে, একটু আগে আমি আমি এটা আবার বলছিলাম একবারও, যে কমন ম্যাথগুলো যখন করবে অটোমেটিক্যালি তোমার টাইমটা কমে যাবে। তখন তুমি ওই যে যতটুকু টাইম বেঁচে যাচ্ছে, সুন্দর মতো নতুন আনকমন বা একটু বড় ম্যাথের দিকে দিবা, ঠান্ডা মাথায় দেখবা, দেখবা যে তোমার হচ্ছে কি হয়ে গেছে, মানে ব্যালেন্স হয়ে গেছে সবকিছু। সো ওইটা নিয়েও আমার মনে হয় না যে কারো মানে সমস্যা তোমাদের হওয়া উচিত, যারা আমাদের পরামর্শগুলো মেনে চলবা। এখন আমি একটু প্রথম রাতুল থেকে শুরু করেছেন, রাতুলের কাছে একটু ব্যাক যাব। ইন দ্য মিন টাইম যদি স্টুডেন্টদের কোনো কোনো কোয়েশ্চেন থাকে, রাতুল হয়তো খেয়াল করেছে। সো রাতুল, স্টেজটা তোমার এখন। আচ্ছা, তো আমি কিছু কথা গুছাই নিলাম আর কি। তো প্রথমে আমি একটু চিন্ময়ের সাথে আমি একটু মতান্তরই করব। আসলে আচ্ছা। রিভিশনটা খুবই দরকারি, কিন্তু ভাই আমরা যখন 15-16 সালে পরীক্ষা দিয়েছিলাম আর এখন 24 সালের ব্যাচ, এখানে একটু পার্থক্য আছে। তো 15 ব্যাচের 15তম 24তম মানে হৃদয় ভাই আর হাসিব ভাই। তো ঘটনা হচ্ছে যে, মানে আমাদের সময় কিন্তু ভাই আমরা অনলাইনে ইউজ টু ছিলাম না। তো এই কারণে আমরা কিন্তু একবারে আমাদের ইন্টার লাইফের প্রথম দিন থেকে জীবনের সকল পরীক্ষা অফলাইনে দিয়েছি। এবং আমরা অফলাইন পরীক্ষাতে আমরা খুবই মানে ইউজ টু ছিলাম। আপনাদের সময় রাজশাহী কলেজে আপনারা ক্লাস টেস্ট দিয়ে দিয়েও মানে এক্সেস লেভেলের অফলাইন পরীক্ষা আপনারা অলরেডি ফেস করে ফেলেছেন। তো এই কারণে আপনাদের জন্য লাস্টে আপনার জন্য রিভিশন দেওয়াটা মানে রিভিশন মানে পরীক্ষায় আপনি ইউজ টু হয়ে গেছেন। কিন্তু এখনকার এই যারা 24-এ পরীক্ষা দিচ্ছে, এদের বিষয়টা এরকম, এদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা বুয়েট স্ট্যান্ডার্ড 400 মার্কের যে পরীক্ষা, মনে হয় জীবনে 5-6টা পরীক্ষা এখন পর্যন্ত তারা দেয় নাই। এরা যদি আবার এখন বসে থেকে খালি বাসায় বসে থেকে 10 দিন ধরেন, মানে আমাদের যে সিচুয়েশনটা ছিল, এখন যদি এরা বাসা থেকে মানে এরা যদি এখন মডেল টেস্ট না দেয়, তাইলে ভাই এরা পরীক্ষার হলে জানা শোনা জিনিস লিখে আসতে পারবে না। ওই আমি একবার এক ম্যাথ পরীক্ষায় গিয়ে এরকম হয়েছিল। ধরেন আগে তো যখন সৃজনশীল ছিল না, ম্যাথ করে গেলেই কমন পাওয়া যেত। তো আমি সব অঙ্ক দেখে গেছি, কিন্তু আমি আর লিখতে পারছি না। তো এরা যদি পরীক্ষা না দেয় আর 400 মার্কের যদি 120 ঘন্টা 20 মিনিট টাইম ধরে ধরে যদি এরা পরীক্ষা না দেয়, যে কোথায় কোথায় কখনো সহজ ওর মধ্যে কঠিন আবার সহজ, এই প্র্যাকটিসটা যদি ওরা না করে, তাহলে ওরা বেশ ভালোভাবেই পিছিয়ে যাবে। আর আমাদের সময় যেটা ছিল ভাই, ধরেন আমাদের সময় তো কোচিং এর মেরিট আর উদ্ভাসের মেরিট মানে কোচিং এর মেরিট আর আপনার বুয়েটের মেরিট মোটামুটি মিলে যাইতো। কারণ একবারে একই টাইমে পরীক্ষা হইতো, মানে মোটামুটি সামনে কাছাকাছি একটু প্লেস হইতো, 50, 60, 100 কম বেশি। কিন্তু এখন দেখা যায় সবাই কোচিং এ পরীক্ষা দেয় না, এখন হুম। প্লেসটাও মিলে না। তো এই কারণে এখন একটু পরীক্ষা দেওয়াটা জরুরি, তবে রিভিশন দেওয়াটা খুবই জরুরি। কিন্তু অ্যাটলিস্ট তাকে মিনিমাম
যেন তার 400 মার্কের পরীক্ষা 4-5টা দেওয়া থাকে, এই জিনিসটা একটু জরুরি। তা না হলে ও বুয়েট পরীক্ষার হলে রিটেনে হাত চালাইতে পারবে না, আর ও এটা বুঝবে ট্রু। না যে আসলে ও যেটা পারছে না এটা অনেকেই পারছে না। কারণ রিভিশন দেওয়ার সময় তো আসলে সবাই রিভিশন দেয়, কিন্তু ও এটা বুঝে উঠতে পারবে না যে আসলে আমি পারছি না, এটা সবাই পারছে না, একটা দুটাতেই গিয়ে নার্ভাস হয়ে যেতে পারে। তাই রিভিশনটা খুবই জরুরি। মানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে অ্যাডমিশনের সফলতার জন্য 3টা দরকার। একটা হচ্ছে রিভিশন, আরেকটা হচ্ছে নিজের ভুলগুলো রিমার্কস করে রাখা, যেই ভুলগুলো আসলে হয়। আমি আমার ব্যাচেও বলি, আমাদের সময় একটা ম্যাগনেটের পরীক্ষা এসেছিল ভাই, ম্যাগনেটের মিউ নট এর আই/2 আর, এটা দিয়ে করতে হতো। তো এই অঙ্কটা আমাদের সবাই কোচিং টোচিং মিলিয়ে 13 বার আমি মডেল টেস্ট ফেজে করেছিলাম, 13 বার। তো বুয়েট পরীক্ষার সময় আমার কাছে এটা 14 নাম্বার বার আসছে আমার জীবনে পরীক্ষাটা। তা আমি 13 বারের মধ্যে 7-8 বার ঠিক করছিলাম ভাই, 5-6 বার ভুল করেছিলাম। তো বুয়েট পরীক্ষার হলে আমি ওই অঙ্ক ভুল করে আসছি। এহ। একটাই অঙ্ক ভুল করছিলাম, 20টার মধ্যে একটাই অঙ্ক ভুল করছিলাম, 19টা ঠিক হয়েছিল। তো ওই অঙ্ক আমি ক্লাসে মাঝে মধ্যে বলি, মানে ওই অঙ্ক আমি যা করছিলাম। তো এই এরকম বিষয়গুলা, যে রিমার্ক, মানে যে জিনিস একবার ভুল করেছি বারবার আসছে, আমি এখনো শিওর না, তাহলে হয় আমার ওখানে বেসিকে কোথাও ঘাপলা আছে। তো ওই জিনিসটা যেন রিমার্ক করে একটু দেখি। তাহলে একটা হচ্ছে রিভিশন, একটা হচ্ছে রিমার্ক, আর আরেকটা হচ্ছে মানে আমি বলি, মানে আমি ক্লাসে বলি যে মানে আমার নাম যেমন রাতুল, আর দিয়ে, তো এরকম করে মানে সে নিজের সম্পর্কে একটা জিনিস পরীক্ষার হলে বিলিভ করা, যে আসলে সে যদি না পারে তাহলে কেউ পারবে না। তো এই হুম। জিনিসটা খুব দরকার, পরীক্ষার হলে অনেকে নার্ভাস হয়ে যায় আসলে। তো আর 3টা কথা যদি বলি, অনেকেই জিজ্ঞেস করে ভাই এক্সাম হলে বইটা রিটেনে কোয়ালিটি না কোয়ান্টিটি কোনটাকে জরুরি, মানে কোনটাকে আসলে এমফাসাইজ দিব। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বইটার খাতা তো আসলে একজন দেখে না, প্রত্যেকটা টিচারের মন মানসিকতা একই না। কেউ বাইনারি মার্কিং করতেও পারে, 0-10। আবার কেউ থাকতে পারে এরকম যে মোটামুটি 100, যে একটা অঙ্ক ঠিক হলে 10 দিব, একটু ছোটখাটো ভুল গেছে 8 দিব, 7 দিব। তো এখানে আসলে প্রথম দিকের সময়টা কোয়ালিটিকে জোর দেওয়াটা জরুরি, কিন্তু যখন প্রথম সময়গুলো শেষ হয়ে লাস্টের ফেজে থাকবে, কোয়ান্টিটি হুম। বাড়ানোটাও জরুরি। হুম। আরেকটা কোশ্চেন আমি ওদের ওখানে পড়ে দেখলাম, যে মোটামুটি মিশন নামে, মিশন বলেছিল, মশগুল মিশন, যে যদি এমন হয় যে লাস্টের 5-6টা ম্যাথ আছে পারছি না, এরকম ম্যাথ আসলে হয়, আমাদের ক্ষেত্রে হয়েছে, তাদের ক্ষেত্রে হুম। হবে। হুম। তো এখন এই 5-6টা ম্যাথের মধ্যে তার কাছে টাইম আছে 15-16 মিনিট, সে কি প্রত্যেকটা একটু একটু করে করার ট্রাই করবে, না কোন অঙ্কটা সে করবে সে আইডিয়া পাচ্ছে না। তো এখানে আমার সাজেশন হচ্ছে ওই 5-6টা অঙ্কের মধ্যে যে অঙ্কটা তার কাছে মনে হচ্ছে যে আগে একটু দেখেছি দেখেছি, বা এই টাইপের অঙ্ক আমি করেছি, ওইখানে টাইম ইনভেস্ট করাটা মনে হয় একটু বেটার। এখন বাকি আপনাদের মতামত থাকলে একটু দিয়েন। আর আরেকটা লাস্ট, যে এই কয়দিন আসলে তারা কি প্রিপারেশন নিবে। তো ভার্সিটি নিয়ে আজকে আসলে কথা বলছি না, কারণ আজকে আমরা বায়োলজি টিচারকে রাখিনি। ভার্সিটিতে বায়োলজি একটা গ্রেট রোল প্লে করে, তা ওটা ভার্সিটি নিয়ে আমরা পরে একটা লাইভে বলবো। বুয়েটের পরেই তো ভার্সিটির পরীক্ষা, আজকে বুয়েট স্ট্যান্ডার্ডই আমাদের লাইফটা, তো আজকে ভার্সিটি নিয়ে কথা বলছি না। কিন্তু অনেকেরই প্রশ্ন দেখলাম যে সামনে রুয়েটের পরীক্ষা আছে, চুয়েটের পরীক্ষা আছে 1 তারিখ। তো চুয়েট আর বুয়েটের রিটেন সেম, মানে এটা নিয়ে নতুন কোনো কথা বলার দরকার নাই। চুয়েটের সামান্য হুম। একটা পোর্শন ইংলিশ আছে, ওটা পারলেও চান্স হবে, না পারলেও চান্স হবে, তো ওটা নিয়ে কথা আমরা বলছি না। আর 8 তারিখে রুয়েটের পরীক্ষা আছে প্রিলি, তো যারা বুয়েট প্রিলি দিয়েছে, রুয়েট প্রিলি একই রকম, ওটা নিয়েও আলাদা করে কথা বলার কিছু নাই। তাহলে এখন মেন হুম। পরীক্ষা দাঁড়াইলো 13 তারিখে বুয়েট, আর 15 তারিখে ঢাকা ভার্সিটি। তো 15 তারিখের বুয়েট নিয়ে আমরা কথা বলছি। তো এখন এই 15 দিন কি করে ওরা প্রিপারেশন নিবে। তো 15 দিনের মধ্যে তুমি যদি 12 দিন চিন্তা করো, 12 দিন আমার মনে হয় চিন্ময় ভাই যেটা বললো, রিভিশনটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি যেটা বলবো এই রিভিশনের মধ্যে আমার মনে হয় কেমিস্ট্রি রিভিশনটা ওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার সময়, কারণ কেমিস্ট্রিতে অ্যাডমিশন টাইমে মনে হয় একটু কম পড়া হয়, আমি আবার বুয়েট পরীক্ষার আগে সব থেকে বেশি মানে লাস্ট ফেজের এই 10 দিনের মধ্যে মনে হয় 6-7 দিন কেমিস্ট্রির জন্য রেখেছিলাম। এবং এটা আমার জন্য একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হয়েছিল, কারণ আমি 3 ঘন্টার মধ্যে মনে হয় 1 ঘন্টা 40 মিনিটে আমার মোটামুটি কেমিস্ট্রি আর ফিজিক্স শেষ হয়ে গেছিল। আমি গ্রেট। ম্যাথের জন্য প্রায় 1 ঘন্টা 20 মিনিট টাইম দিতে পেরেছিলাম। সো
এখন মনে হয় রিভিশনে একটু কেমিস্ট্রিতে গুরুত্ব দেওয়াটা বেশি জরুরি। সৈকত ভাই, চিন্ময় ভাই ভালো বলতে পারবে। এই আর কি, আমার এইটুকুটাই বলা ছিল। আর মোটামুটি আমি যতটুকুটা প্রশ্ন দেখলাম বলে ফেলেছি ভাই, বাকিটা আচ্ছা, আপনারা দেখেন। এখন আমি যেটা শুরুতে বলছিলাম যে আমরা আসলে স্টুডেন্টদের কাছে খুব একটা টাইম নিব না, কারণ ওদের খুব প্রিসিয়াস টাইম যাচ্ছে এখন। সো এখন আমরা মসৃণা হিসাবে, আমাদেরও গুরুজন হিসাবে সৈকত আবদুল্লাহ ভাইয়াকে বলবো যে ভাইয়া আপনি বিদায়, আচ্ছা। ওদেরকে আজকের বিদায় ওকে। কিছু একটা ভাষণ দেওয়া থেকে দিয়ে আমরা আসলে ক্লোজ করতে ওকে। পারি। ওকে, নাইস। তো আনা বেসিক্যালি হচ্ছে বেশ চমৎকার কিছু পয়েন্ট চলে আসছে এই জায়গাতে। মানে আমাদের একটা স্টুডেন্টকে লাস্ট মোমেন্টে আসলে যে গাইডলাইন গুলো দেওয়া দরকার ছিল, আমার এই কথাগুলো ফারদিনের মুখ থেকে আসছে, চিন্ময়ের মুখ থেকে আসছে, এবং রাতুলের মুখ থেকেও আসছে, এবং খুব সুন্দরভাবে একটা স্টুডেন্ট যদি আসলে সত্যি কথা বলতে, তোমাদের আসলে যাদের স্ট্র্যাটেজি দরকার এই লাস্ট মোমেন্টে, আমার মনে হয় কেউ যদি এই লাইফটা ঠিকঠাক মতো দেখে, ওদের সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমাদের সব সব একদম টু দা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট, প্রতিটি স্ট্র্যাটেজি, যে 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 জিনিসটা করা উচিত আসলে পরীক্ষার হলে এই লাস্ট মোমেন্টে যা যা করা উচিত, সব চলে আসছে। সো এইখানে বেসিক্যালি দেখো, রাতুল বারবার বলতেছিল একটা কথা যে ভাইয়া লাস্ট মোমেন্টে এক্সাম দেওয়া, রাইট? তো আবার চিন্ময় একটা জিনিস বলছিল যে লাস্ট মোমেন্টে আসলে রিভিশন দেওয়া। তা আসলে এই লাস্ট মোমেন্টে কোনটাকে আমরা মেইনলি ফোকাস করব? ভাই, দুইটাই। তোমাকে হুম, রিভিশনও দিতে হবে, তোমাকে লাস্ট মোমেন্টে অ্যাটলিস্ট পরীক্ষাও দিতে হবে। মানে তোমাকে 4 ঘন্টার পরীক্ষা দেওয়ার, এই যে 4 ঘন্টায় তুমি সবগুলা চ্যাপ্টারের সবগুলা কনসেপ্টকে একবারে মাথায় নিয়ে 4 ঘন্টা ধরে, মানে সরি 2 ঘন্টায় তুমি যে 400 মার্কের পরীক্ষাটা দিচ্ছ, হুম, হুম, এই প্র্যাকটিস হওয়াটাও যেমন জরুরি। আবার লাস্ট মোমেন্টে তুমি যদি রিভিশন না দিয়ে যাও, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে অনেক কিছুই অ্যান্সার করতে পারবে না। অনেক পারা সূত্র তুমি দেখবো এখানে নার্ভাস থাকার কারণে পারা হুম, সূত্র তুমি ভুলে গেছো। হ্যাঁ, যে জিনিস তুমি পারো সেটা ওই রিভিশন দিয়ে না দিয়ে আসার কারণে, স্পেশালি আমার যেটা হইতো যে আমার রিভিশন দেওয়া লাগতো পরীক্ষার আগে, আমাকে অ্যাটলিস্ট সবগুলো সূত্র একবার হইলো একটু দেখা লাগতো, জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য একবার দেখা লাগতো। হ্যাঁ, এবং এটাও খুব জরুরি, যদি পরীক্ষার আগে তুমি যদি পরীক্ষা দুইটা না দাও তাহলে কিন্তু সমস্যা। তো আমি তোমাদেরকে বলবো যে তুমি এই দুইটা একটা ব্যালেন্স করো। তুমি কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে থাকো, এবং তুমি হচ্ছে পরীক্ষা দাও, পরীক্ষা দাও। এবং এই মোমেন্টে গিয়ে তোমাকে আসলে এক্সট্রা খুব বেশি পড়তে হবে না। দেখো, তুমি বুয়েট প্রিলি ক্র্যাক করছো, তুমি কিন্তু এমন না যে তুমি মাত্র বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি বুয়েট প্রিলি ক্র্যাক করে আসছো। তো তুমি যেহেতু বুয়েট প্রিলি ক্র্যাক করে আসছো, তার মানে এইটুকু বুঝো যে তুমি ক্যাপাবল। তুমি কিন্তু বুয়েটে চান্স পাওয়ার জন্য ক্যাপাবল, এবং তোমার রিভিশন দেওয়া আছে, তোমার জিনিসগুলো জানা আছে, তোমার প্রতিটা টপিক সম্পর্কে তোমার আইডিয়া আছে, আছে বলেই তুমি বুয়েট প্রিলি ক্র্যাক করতে পারছো। সো তোমার মধ্যে এই জিনিসটুকু আনতে হবে যে ভাই আমি পারবো, আমি বুয়েট প্রিলি ক্র্যাক করতে পারছি, তার মানে আমি বুয়েট রিটেনও ক্র্যাক করতে পারবো, আমি যোগ্য। বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে বসতে দিছে আমাকে, মানে আমি বুয়েটে চান্স পাওয়ার যোগ্য। এই কনফিডেন্সটা যেন তোমাদের মধ্যে থাকে। হ্যাঁ, এই কনফিডেন্সটা নিয়ে পরীক্ষা দিবা। তুমি পরীক্ষার হলে গিয়ে একদম সবাই বলছে একদম টু দা পয়েন্ট কথা যে ভাই, আগে একদম ফার্স্ট রানে সব সহজ প্রশ্নগুলো দেখায় মানে করে ফেলতে হবে। যেটা ইউজুয়ালি তোমরা ভুল করো, তোমরা যেটা করো যে আমি ম্যাথে ভালো, তাহলে আমি হচ্ছে ম্যাথ সবগুলো অ্যান্সার করবো, তারপর আমি হচ্ছে কেমিস্ট্রি সবগুলো অ্যান্সার করবো, ফিজিক্স করবো না, এটা না। তোমাকে ফার্স্ট রানে তুমি প্রতিটার যেই যে জিনিসগুলো তুমি একদম ইজিলি পারো, যেটা তুমি 1 মিনিটে, যে ফারদিন বললো 30 সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবে, ওগুলো সব করে ফেলতে হবে। তুমি যখন ফার্স্ট রান দিবা, তুমি দেখবা, তুমি দেখো ফার্স্ট রানে তুমি 15 থেকে 20টা 18টা, 15 থেকে 18টা তুমি দেখবে করে ফেলতে পারছো ফার্স্ট রান। এবং তুমি দেখবে এটা খুব অল্প সময়ের মধ্যে করে ফেলছো। তুমি যখন দেখবা তোমার পরীক্ষার হলে উইদিন 30 মিনিটস তোমার 20টা হয়ে গেছে, 15টা হয়ে গেছে, 18টা হয়ে গেছে, তোমার অটোমেটিক্যালি তোমার মধ্যে দেখবে একটা কনফিডেন্স চলে আসছে। হ্যাঁ, এবং পরীক্ষার হলে যখন যে কোশ্চেন গুলো তুমি পারবা না, এটা নিয়ে কোনো প্যারা খাবা না। তুমি মনে রাখবা বুয়েট এমন একটা জায়গা, বুয়েটের কোশ্চেন গুলো এমন স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়, যেটা তুমি না পারলে বাকি অন্যরাও এখানে সার্ভাইভ করতেছে, অন্যরাও সাফার করতেছে। ঠিক আছে? সো এই কনফিডেন্সটুকু রাখবা, ওরা পারে নাই মানে আমিও পারি নাই। সো সবসময় পরীক্ষার হলে যেন কনফিডেন্সটা মানে ওই লেভেলে তুমি কনফিডেন্টটা রাখবা, নিজের মধ্যে কনফিডেন্সটা রাখবা। ঠিক আছে? বি কনফিডেন্ট, এটা একটা প্রথম কথা। এন্ড দেন, প্যানিক করা যাবে না পরীক্ষার হলে, কোনোভাবেই প্যানিক করা যাবে না। কোশ্চেন পারি না, কোনো প্যারা নাই, এবং আমি পারি না মানে কেউ পারে না, এইটা মাথায় রাখতে হবে। আমি পারি না মানে কেউই পারতেছে না। ওকে? সো এইটা মাথায় রাখতে হবে, এবং তোমাকে জাস্ট চান্স পাওয়াটা ইম্পর্টেন্ট ভাই। মেক শিওর তুমি আগে চান্স পাচ্ছ, পজিশন নিয়ে চিন্তা করার দরকার নেই ইনিশিয়ালি। তুমি এইটুকু এনশিওর করো তুমি চান্স পাচ্ছ, তার জন্য তোমাকে 40টা অ্যান্সার করতে হবে না। তোমাকে স্কিপ করা শিখতে হবে। আমি কোনটা স্কিপ করবো, যেটা সম্পর্কে আমার আইডিয়া নাই, যেটা দেখে মনে হচ্ছে কঠিন, ভাই বাদ দিই, এটা দরকার নাই আমার, এটা এটা না পারলে কিছু হবে না। তো তুমি আগে তোমার চান্স পাওয়াটাকে এনশিওর করো। ফার্স্ট রান দাও, ফার্স্ট রানই তুমি দেখবা তোমার চান্স পাওয়া মোটামুটি হয়ে গেছে। জাস্ট ওই কনফিডেন্সটা ধরে রাখতে হবে। এন্ড দেন লাস্টের দিকে গিয়ে তুমি তোমার মতো করে যেটা যেটা তোমার কাছে মনে হয় এটা আমি পারবো, ওইখানে তুমি টাইম ইনভেস্ট করো এবং পারবা। আর কেমিস্ট্রি ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি ভাই, এই লাস্ট মোমেন্টে আসলেই কেমিস্ট্রি একটু রিভিশন দিতে হবে।
বিকজ যে ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে দেখো তোমার কিন্তু মানে আমি তো আরেকবার বললাম যে তুমি বুয়েট প্রিলি ক্র্যাক করছো, তার মানে তোমার বাকি সবকিছু সম্পর্কে ওভারঅল আইডিয়া আছে। কেমিস্ট্রি তো আছে, বাট কেমিস্ট্রির রিটেন আর এমসিকিউর মধ্যে একটু তফাৎ আছে। বুঝতে পারছো কেন? কারণ কেমিস্ট্রি রিটেনে তোমার কিছু বিক্রিয়া আসে, কিছু গাঠনিক সংকেত আসে, কিছু হাবিজাবি জিনিস আছে, থিওরিটিক্যাল কোশ্চেন আসে, যেগুলো কিন্তু এমসিকিউ তে আসে না। মানে ওই প্যাটার্নটাই কিন্তু ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট প্যাটার্নের। সো যেহেতু তোমাদের প্রিলি এবং রিটেন দুইটা আলাদা সেগমেন্টে হচ্ছে, সো রিটেনের জন্য কেমিস্ট্রির স্পেসিফিক কিছু জিনিস, স্পেশালি অর্গানিক কেমিস্ট্রি আর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই দুইটা অধ্যায়ের কিছু জিনিস আছে যেগুলো তোমাদের একটু রিভিশন দেওয়া উচিত এখন বেশি বেশি করে। বাকি অন্যান্য অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আছে এগুলো পারবা, ম্যাথের জন্য এখন খুব বেশি টাইম ওয়েস্ট করো না। ম্যাথের জন্য তুমি জাস্ট সিম্পল তোমার কনসেপ্ট যেটা আছে প্রতিটার দেখো কনসেপ্ট গুলো পারো কিনা, সূত্রটা জানো কিনা, কোন সূত্র দিয়ে কোনটা মিন করে, কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা জানো কিনা, দ্যাটস এনাফ। সো তুমি কেমিস্ট্রি জাস্ট থিওরির অংশে এখন ফোকাস দিবা। তুমি দেখবা পরিবেশ রসায়ন থেকে একটা থিওরি আসছে, ঠিক আছে? দেখবা পরিবেশ রসায়ন থেকে আহ হাজারি স্যারের বই বা কবির স্যারের বই থেকে একদম একদম ধরে একটা বিক্রিয়ার থিওরি দিয়ে দিবে, যে ওজোন স্তর কেমনে ক্ষয় করে, পিএএন কিভাবে গঠিত হয়, এই টাইপের দেবে একটা থিওরি দিয়ে দিছে। এখন এই জিনিসটা তোমাকে পড়ে যাইতে হবে ভাই। এই লাস্ট মোমেন্টে তুমি যেটা না পড়ো তুমি কিন্তু পারবা না পরীক্ষার হলে। তুমি যতই ট্যালেন্ট হও না কেন, যত যাই হও না কেন, তুমি এখন এটা যদি পড়ে না যাও তুমি পারবা না। হয়তো আয়ন শনাক্তকরণ থেকে একটা কোশ্চেন চলে আসবে। তো আয়ন শনাক্তকরণ জিনিসটা এমন যে আমি সত্যি কথা যদি বলি, আয়ন শনাক্তকরণ মানে এখনো তোমাদের মাঝে মধ্যে পড়াতে গেলে আমার নিজেরও দেখতে হয়, মানে আমি নিজে একবার দেখে যাই, ঠিক আছে জিনিসগুলো। সো এটা কিন্তু এমন না যে মানে মানে লাইক না পড়ে তুমি পারবা, পারবা না। সো তোমাকে দেখতে হবে। তো এই জন্য ওই যে রাতুল একটু আগে বলছে লাস্টের কয়েকদিন আসলে কেমিস্ট্রিতে রিভিশন দেওয়াটা জরুরি। সো কেমিস্ট্রিতে আসলে রিভিশন দেওয়াটা এই মোমেন্টে তোমার জরুরি। বাট আমি বলবো না তুমি শুধু কেমিস্ট্রি পড়ো, না, সবগুলোই পড়তে হবে, সবগুলোই রিভিশন দিতে হবে। কেমিস্ট্রিতে একটু যেই যেই জিনিসগুলো তোমার মনে হয় যে থিওরিটিক্যাল ভুলে যাও, পারো না, হ্যাঁ, ওই জিনিসগুলাই জাস্ট একটু এখন রিভিশন দিয়ে যাও। ওকে। অ্যান্ড কেমিস্ট্রিতে যে কোশ্চেন আসবে, ইদার কেমিস্ট্রি কোশ্চেন খুব সহজ হবে, অথবা কেমিস্ট্রি কোশ্চেন অনেক বেশি কঠিন। হুম। সো সহজ যদি হয় তুমি পারবা, এতটুকু কনফিডেন্ট থাকো যে সহজ কোশ্চেন কেমিস্ট্রি গুলো তুমি পারবা। আর যদি কেমিস্ট্রি কোশ্চেন কঠিন হয় সেটা তুমিও পারবা না, সেটা কেউই পারবে না, ঠিক আছে? সো এইটুকু মাইন্ডসেট মাথার মধ্যে রাখবা। ওকে। তো বাকি মোটামুটি সবগুলো ব্যাপারেই কথা হয়ে ভাইয়া গেছে আমাদের। এখানে হ্যাঁ। আসলে 25 ব্যাচের আমরা হচ্ছে অনেক কোশ্চেন পেয়েছি, ওদেরকে যদি কিছু আচ্ছা। কোশ্চেনের অ্যান্সার না দিই এটা বড় একটা অন্যায় হবে আর কি। ওকে ওকে ফাইন। একদম বার্নিং কোশ্চেন 25-এর ইঞ্জিনিয়ারিং থাকবেন ভাইয়া আপনি 25-এর ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ ইনশাল্লাহ। গ্রেট গ্রেট। আর কোনো কিছু যদি প্রমিস দেখা করতে হচ্ছে। হয় ভাইয়া ওদেরকে। সো 25-এর ইঞ্জিনিয়ারিং ইনশাল্লাহ, মানে আমি এতটুকু প্রমিস করবো যে ভাই আমি আমার বেস্টটা দিব, দ্যাটস ইট। গ্রেট গ্রেট। আর ইনশাল্লাহ মানে রাতুল থাকবা এমন তো? এমন ভাবে পড়াবো কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট তুমি তোমার ইনশাল্লাহ কেমিস্ট্রি নিয়ে চিন্তা ইনশাল্লাহ। থাকবে না ইনশাল্লাহ। গ্রেট গ্রেট। রাতুল থাকতেছো তো? ইনশাল্লাহ ভাই। আর ফারদিন, ফারদিনকে বলবো যে আমি তোমাকে জিজ্ঞেস করবো না থাকবা কিনা, আমি তোমাকে বলবো যে ভাই আমার ছোট ভাই হিসেবে বা আমার স্টুডেন্ট হিসেবে তোমাকে বলবো যে এই জার্নিতে আসলে তোমার হেল্প লাগবে, আমার ম্যাথ ডিপার্টমেন্টে বড়সড় একটা হেল্প লাগবে আর কি। সো এটা নিয়ে আমরা অনেক অনেক স্টুডেন্টদের অবশ্যই খুব দ্রুত জানাবো। ওকে। আর হুম। সো আমি যদি দাদা আপনার কাছে আমার কোশ্চেন, আপনি থাকবেন হ্যাঁ তো? আমি তো আছি, আমার ও কাছেই তো সবাই আচ্ছা। করছে। আমি তো আছি, আমি সবার আগে আছি। তো ওকে। আহ, এখন ওভারঅল যদি আমি বলি যে 24-এ যেটা হয়েছে যে আমরা আসলে আমি নিজে অনেক স্টুডেন্ট পড়িয়েছি, রাতুল অফলাইন অনেক বেশি স্টুডেন্ট পড়িয়েছে রিসেন্টলি এবং কয়েক বছর ধরে পড়াচ্ছে, সৈকত ভাইয়াও আহ, তার জায়গা থেকে অনেক স্টুডেন্ট পড়িয়েছেন আর কি। আর ফারদিনের কথা আমি যেটা বললাম যে ফারদিন আসলে সেই 2020 সাল থেকে পড়াচ্ছে, যদিও এখন সে ব্যস্ততার কারণে আসলে সময়টা অনলাইন দিতে পারে নাই, কিন্তু আমরা হোপফুলি ভালো কিছু একটা করার চেষ্টা করব যেন তোমাদের কম্প্যাক্ট ভাবে আমরা একদম যতটুকু দরকার হয় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ততটুকুই আমরা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব, যেন পরীক্ষার এই যে আমরা যে গাইডলাইনগুলো দিলাম এই গাইডলাইন ভিত্তিক পড়াশোনায় যেন আমরা টোটাল টাইমটা জুড়ে করতে পারি। মানে তোমার প্রত্যেকটা স্টেপে তুমি যে গাইডলাইনটা মেনটেন করতেছো কিনা, চান্স পাওয়ার যে ব্যাপারগুলো এটা মেনটেন করতেছো কিনা সেটা আমরা ট্র্যাক করার চেষ্টা করব, যে তুমি আসলে ঠিক পথে আছো কিনা, ঠিক পথে না থাকলে তোমাকে ঠিক পথে ফেরত আনা, এটুকু দায়িত্ব আমরা নিতে চাচ্ছি এই বছর। আর আবার এটাও আমি একটু বলতে চাই ইঞ্জিনিয়ারিং এর সাথে কিন্তু এবার আমরা বায়োলজি রাখছি, কারণ অনেকেরই দেখা যায় যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতাম আমাদের স্টুডেন্ট অবস্থা থেকেই সবার কিন্তু ভার্সিটি বায়োলজি আলাদা করে একটু পড়তে হতো, কারণ ব্যাকআপ হিসাবে ব্যাকআপ রাখা ভালো, ভার্সিটি হিসাবে ব্যাকআপ হিসাবে বায়োলজিটা রাখা বেশ ভালো। তো সেক্ষেত্রে বায়োলজিতে বিশাল বড় চমক আসতে যাচ্ছে হোপফুলি।
সো সেটা নিয়েও আমরা একদিন কথা বলবো যে বায়োলজিতে কে থাকতেছেন আমাদের সাথে, যেন তোমাদের বায়োলজিটাও একদম স্মুথ হয়ে যায়। সো 25 ব্যাচকে হোপফুলি খুব দ্রুত আমরা কোনো সুসংবাদ দিতে পারবো, যেন তাদের পড়াশোনা একদম সিরিয়াস লেভেলে তারা শুরু করতে পারে। আর 24 ব্যাচকে বলবো যে তোমাদের আসলে 1 ঘন্টা, আমি একদম টাইম গুনতেছি, কিন্তু তোমাদের 1 ঘন্টা 7 মিনিট ধরে, হ্যাঁ, প্রায় 67 মিনিট ধরে আমরা সময় কিন্তু নিয়েছি। তো আমরা আর বেশি সময় তোমাদের কাছে নিব না, এবং আমরা এই মোমেন্টে আমরা আমাদের এই লাইভটা শেষ করছি। তবে আমরা তো আর হারিয়ে যাই না, আমরা তো অনলাইনের মানুষ। যে কোনো গাইডলাইনে বা যে কোনো ডাউট থাকলে তোমরা আমাদের পেজগুলোতে বা তোমরা আমাদের ইনবক্সে মেসেজ জানাতে পারবে। সেখানে যারই মেসেজ আমরা দেখি, যেগুলো আমাদের চোখে পড়ে, অবশ্যই আমরা লাস্টে লাস্টে কয়েকদিনে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যেন যে কোনো ডাউট বা যে কোনো টাইপের গাইডলাইন যদি তোমাদের প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি বা সেগুলো নিয়ে আমরা 1-to-1 সেশন করতে পারি। তো সবাইকে ধন্যবাদ লাইভটা দেখার জন্য। আর ভাই, ছোট্ট করে আমি কিছু কথা অ্যাড করতে চাই ওদের অবশ্যই অবশ্যই উদ্দেশ্যে। থাকবেন, থাকবেন। 24 ব্যাচের জন্য সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে একটা কাজ অনেকে করে ফেলে, রাত জেগে পড়াশোনা করা। এটা করা যাবে হুম, না শেষ মুহূর্তে এসে। এই রাত জেগে পড়াশোনা করলে সকালবেলা ব্রেন কাজ করে না। তো আমাদের পরীক্ষা হয় কখন? সকালবেলা। সকালবেলা যাতে ব্রেনটা কাজ করে এর জন্য আসলে ভোরবেলা উঠে আসলে পড়াশোনাটা করতে হবে, যাতে করে যখন এক্সামটা হচ্ছে 9টায় বলো বা 10টায়, ওই সময় যাতে ব্রেনটা সবচেয়ে বেশি হচ্ছে ওয়ার্কটা থাকে, মানে সবচেয়ে বেশি এফিসিয়েন্ট যাতে থাকে, তাই না? কারণ আমরা কার্যকর দেখছি বুদ্ধি। যে রাতে পড়াশোনা করতে করতে হয় কি, রাতের বেলাতে মনে হয় যে রাতে যদি পরীক্ষা হতো ফাটায় দিতাম। এরকম একটা ফিল চলে আসে রাতের বেলা পড়াশোনা করতে করতে, যে সব পরীক্ষা যদি রাতে হতো সবই আমি পারতাম। সকালবেলা উঠে মাথা ব্যথা করে, জিম করে, রাতের বেলা মানে হচ্ছে ঘুম হয় না এরকম ভাবে। তো এই কাজটা করা যাবে না। এই যে 14 দিন বাকি আছে, এই 14 দিনের স্লিপ সাইকেলটা ঠিক করা লাগবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। স্লিপ সাইকেলটা ঠিক কারেক্ট করা কারেক্ট। লাগবে। সকাল 8টার থেকে যাতে ব্রেইনটা ভালো মতো কাজ করে, সকাল 8টা থেকে, যাতে করে হচ্ছে এমন না হয় যে আমার চা খাওয়া লাগতেছে, আমার কফি খাওয়া লাগতেছে, আমার আমার কিছু মানে আমাকে এনার্জেটিক হতে আমার কিছু করা লাগছে, বাট এমন হওয়া যাবে না। আর আমি এক্সাম হলে যখন আসলে ছিল আমার পরীক্ষা, তখন আমি মিনিমাম 8 ঘন্টা ঘুমানোর ট্রাই করছিলাম। 8 ঘন্টা, মানে 8 ঘন্টা আমাকে একটা প্রপার একটা ঘুম আমাকে দিতেই হবে। তো 8 ঘন্টা ঘুমানোর পর সকালবেলা উঠে আমি আমি গোসল করছি। মানে আমি পুরো হচ্ছে নিজেকে শান্ত রাখতে হবে। এক্সাম হলে হয় কি, এখন অনেক জায়গায় মডেল টেস্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু এক্সাম হলের ব্যাপারটাই আলাদা। যখনই হচ্ছে বুয়েটের দরজা দিয়ে ঢুকবো, একটা না একটা বুকের মধ্যে চিনচিন করে উঠবে। হ্যাঁ, আমি একটা স্টেপ আগাচ্ছি, আমি হলে যাচ্ছি, আমি যখন রুমে যাব, আমি যখন আমি আমার সিটটায় বসবো, বুক ধড়ফড় করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে এটা আসলে বুক ধড়ফড় করা অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, হাতে পায়ে বাইরে প্রকাশ করা যাবে না। নার্ভ একদম ঠান্ডা রাখতে হবে। এক্সাম আমি যখন খাতা পাবো, একদম হাত কাঁপাকাঁপি করা যাবে না, জাস্ট নর্মাল জিনিস। আমাকে আমাকে এতটুকু এনশিওর রাখতে হবে যে আমি পরিশ্রম করছি কিনা। এই যে 14 দিন আছে, আমি যদি বলি 14 দিনে যদি 10 ঘন্টা করে পড়া হয়, 14 দিনে টোটাল কয় ঘন্টা পড়া হবে? 140 ঘন্টা পড়া হবে। 140 ঘন্টা, এটা হিউজ। 140 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি দেওয়া হয়, মোস্ট প্রবাবলি 46 ঘন্টা করে পাওয়া যায় একটা একটা সাবজেক্টে। ম্যাথে 46 ঘন্টা, ফিজিক্সে 46 ঘন্টা, কেমিস্ট্রিতে 46 ঘন্টা। যদি এই 14 দিন 10 ঘন্টা করে পড়া হয়, তাহলে অনেক টাইম আছে রিভাইজ দেওয়ার, অনেক টাইম আছে। 10 ঘন্টা বলছি, হ্যাঁ, এর মাঝে কোন একটা টাইম দিয়ে এক্সামও দিয়ে দিলা, মডেল টেস্টও দিয়ে দিলা কোন একটা জায়গায়, তাই না? তোমার তোমার হচ্ছে যে তুমি এফিসিয়েন্টলি তুমি সলভ করতে পারতেছো কিনা, সময়ের মধ্যে সবকিছু ঠিকঠাক শেষ করতে পারতেছো কিনা। আর এখানে তাহলে মডেল টেস্টের একটা ব্যাপার আছে, আমি অ্যাড করে দিই এই পয়েন্টেই, যে মডেল টেস্টটাও চেষ্টা করবা ওই টাইম অনুসারেই, মানে বুয়েটে যে টাইমে এক্সামটা হবে ইয়েস, ওই টাইমে এক্স্যাক্টলি যদি মডেল টেস্ট পাওয়া যায় ওই এক্স্যাক্টলি টাইম। সকালবেলা, তাহলে খুবই ভালো। খুবই ভালো, খুবই ভালো। না এমন না আমি তো বিকাল বেলা আমি অনেক কমফোর্টেবল ফিল করি, এখানে কমফোর্ট জোন ত্যাগ করতে হবে ভাই। কমফোর্ট জোন দিয়ে হুম কখনো সাকসেস পাওয়া যায় না। হুম হুম হুম। কমফোর্ট জোন দিয়ে কেউ কোনো কিছু করতে পারে না লাইফে। কমফোর্ট জোন থেকে বের হয়ে নিজেকে হচ্ছে ঘষতে হবে, নিজেকে হার্ড ওয়ার্ক করতে হবে। পরিশ্রম যে করছে সেই চান্স পাবে। এটা হচ্ছে সহজ কথা। যে যে লেভেলে পরিশ্রম করছে, তোমাকে আমি যদি বলে দিই 14 দিন 10 ঘন্টা করে পড়ো, 140 হয়ে গেছে, খাতায় লেখো 140 ঘন্টা, 3 ভাগে ভাগ করে ফেলো। ইউটিলাইজ যদি শেষ করো পড়াশোনা, কারণ তুমি গত মাসে কি পড়াশোনা করছো, তার আগের মাসে কি পড়াশোনা করছো, তুমি ইন্টারমিডিয়েটে তুমি কিভাবে পড়াশোনা করছো আমি জানি না। এটা আমি তুমি ক্লাস 9-10 তুমি কিভাবে পড়াশোনা করছো আমি জানি না। আগের আগের তোমার পেজটা কেমন, আগের তোমার আদিবেগটা কেমন, এটা আমার জানা নাই। তুমি নিজেকে জানো যে তুমি কি করছো, তুমি কোথায় ফাঁকিবাজি দিছো, তুমি কোথায় পরিশ্রম করছো, রাইট? তো এই যে ব্যাপারটা,
এই যে ব্যাপারটা, এটা তুমি তুমি জানবা, তোমার ল্যাকিংস তুমি নিজে জানো, তুমি জানো তুমি কি ফিশ র্যাঙ্কের ম্যাথ পারো না, নাকি তুমি আসলে ইন্টিগ্রেশন পারো না, এটা তুমি জানো, আমি জানি না, তাই না? আমার এমন হয়েছে, আমি শিশিরাঙ্কের ম্যাথ, আমি শিশিরাঙ্কের কথাটা বলছি কারণ আমি শিশিরাঙ্কের ম্যাথটা আমি অত বেশি ভালো লাগতো না, তাই আমি শিশিরাঙ্কটা কেমন জানি মানে ব্যাপারটা হচ্ছে ঐকিক নিয়ম আসে, ভালো লাগতো না, তো শিশিরাঙ্ক জিনিসটা এরকম মজা লাগতো না, তাই তো ওটা অত বেশি ডিপ লেভেলে পারতাম না। আমি জানতাম এটা আমার ল্যাকিংস আছে, আমার আলাদা ডায়েরি থাকতো, ডায়েরির মধ্যে আমি ল্যাকিংস গুলো লিখে রাখতাম। ইন্টিগ্রেশনের কিছু ক্ষেত্রফলের ফাংশন কিছু ক্ষেত্রফল থাকে, বইয়ে চলে আসে, বইটা এই জিনিস কাজ করবেই, উদ্ভট একটা ফাংশন দিয়ে দিবে ওটার ইন্টিগ্রেশন বের করতে, এই কাজ বুয়েট করে। তো এই বিষয়গুলো আলাদা করে লিখে রাখতাম। এটা তুমি জানো যে তোমার ল্যাকিংস কোথায়, নিজের ল্যাকিংসটা জানো, তাই সেসব আগে নিজে আমাদের গাইডলাইন্স হচ্ছে কি গাইডলাইন্স, যে যে ক্ষেত্রে পার করে দিবে, ইন জেনারেল গাইডলাইন্স। তো আর বেশি আগাবো না, পরীক্ষা আছে, সবাই ভালো মতো দিবে। ওকে। সো ফারদিনের লাস্টের কথাগুলো হয়তো একটু কেটে গেছিল, কিন্তু মোট কথা ওইটাই যে অবশ্যই এই গাইডলাইনগুলো তোমাকে এমন না যে আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি কি কি পরীক্ষা আসবে, আমরা তোমাকে ইন জেনারেল একটা ভালো মতো একটা মেন্টাল গাইডেন্স দিচ্ছি, যেটাতে তোমার পরীক্ষার হলে হোপফুলি আমাদের কথাগুলো যদি কাজে লাগাও, হোপফুলি তোমার পড়াশোনা এবং আমাদের কথাগুলো যদি একটু কাজে লাগাও, হোপফুলি তোমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। সো আমরা আর বেশি সময় নিব না এখন। আহ, আমরা 1 ঘন্টা নিয়ে নিয়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে লাইভটা অ্যাটেন্ড করার জন্য। আমাদের তোমরা, আমি যেটা বললাম, তোমরা আমাদের সবসময় অনলাইনে পাবে। সো যে কোনো সমস্যায় আমাদের কাছে জানাতে পারো, বা যে কোনো অনলাইন এডটেক প্রতিষ্ঠানে জানালেও তারা আসলে সবাই কিন্তু এডটেকে কিন্তু সবাই কিন্তু মানে খুব হেল্প করে। হ্যাঁ, খুব সহযোগিতাপূর্ণ সবাই। সো সবাই হেল্প করবে। সো হেল্পগুলো নিবা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকে পরীক্ষাটাগুলো দাও। এবং হোপফুলি বিজয়ে পরে তোমাদের সাথে আমাদের কথা হবে। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ।